ওকে, আজকে আমাদের রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর ডেটা অ্যানালিসিস এইটার ক্লাস হবে। স্ট্যাটিস্টিক্স এর বেসিক্স কিছু দরকার জানা আমাদের, যাতে করে আমরা মেইনলি আমাদের রিসার্চ ওয়ার্ক গুলা ভালোভাবে করতে পারি। অ্যাটলিস্ট বেসিকটা আমাদের জানা উচিত। পরবর্তীতে যখন আমরা আমাদের পার্সোনাল রিসার্চ গুলো করব, তখন ওইটা নিয়ে তো আমরা ভ্যাস্ট আলোচনা করি সাধারণত। যখন আমরা বিশেষ করে আমরা বলতে তোমরা আর কি তোমাদের নিজেদের থিসিস করবা, সেই থিসিস গুলো কাজ করতে গেলে দেখবো অনেক কিছু জানা হবে। যেমন নন প্যারামেট্রিক মেথড গুলো আমি প্রথম জানছি হচ্ছে ইয়াতে, কি বলে, আমার থিসিস করার সময়। অথচ এইগুলো আমাদের ইউনিভার্সিটির যে কোর্স গুলো সেগুলোতেও শিখায় নাই। তো অনেক কিছু দেখবা যখন রিসার্চ করতে যাবা নিজে, তখন শিখবা। তো কিন্তু আমাদের বেসিক যতটুকু জানা দরকার প্রথমেই, সেটা আমাদের আগে জানতে হবে। তো আজকে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর ডেটা অ্যানালিসিস এর ক্লাস। তো আমরা ফার্স্টে আসি রিসার্চ সম্পর্কে, যে আমাদের আসলে রিসার্চের কত টাইপ আছে। এটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো এই অংশটুকু, কারণ এটা আমাদের অত বেশি দরকার নেই। রিসার্চের টাইপ বেসড অন দ্য পারপাস। হ্যাঁ, আমাদের কোন পারপাসে রিসার্চ করব সেটার উপর ডিপেন্ড করে 5 রকমের রিসার্চ হয়। এটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ, মানে এক্সপ্লোর করি না আমরা, যেটাকে বলি যে আমরা এটা কি করি, ইনভেস্টিগেট আ প্রবলেম দ্যাট ইজ নট ইয়েট ক্লিয়ারলি ডিফাইন্ড। কোন একটা প্রবলেম আমাদের সামনে অ্যারাইজ করলো, যেগুলা কিনা আমরা আমরা আসলে এটা ডিফাইন্ড না। নতুন কোনো প্রবলেম আসলো, বা ন্যাচারাল কোনো ফেনোমেনন আমরা দেখলাম যেটা কিনা আমাদের কাছে ক্লিয়ারলি ডিফাইন্ড না। তো আমরা সেইটার বিষয়ে ইনভেস্টিগেট করব, এটা প্রবলেমটাকে আইডেন্টিফাই করার জন্য, যে এই প্রবলেমটা কেন হচ্ছে। তো এই টাইপের রিসার্চ গুলো আছে এক্সপ্লোরেটরি রিসার্চ। তারপর হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কিরকম? এটা হচ্ছে এই যে ইনভেস্টিগেট করলাম, পরবর্তীতে এই রিলেটেড কাজগুলো আরো সামনে যারা যারা আগায় নিয়ে যাবে, বিশেষ করে এটা ক্যারেক্টারিস্টিক্স বের করতে থাকবে আরো। হ্যাঁ, বা কোন একটা পপুলেশন, পপুলেশন বলতে কি বোঝায়, স্যাম্পল বলতে কি বোঝায়, একটু পরে আসতেছি। যেটা স্ট্যাটিস্টিক্স এর বিষয়, তো ওইটা থেকে পরে আসতেছি। তো ডেসক্রিপটিভ রিসার্চে আমরা যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করলাম, সেটার বিষয়ে আমরা একটা সেটাকে আমরা ডিফাইন করলাম। এখন এটা ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা আইডেন্টিফাই করে সেটাকে ডিসক্রাইব করব। এই রিলেটেড রিসার্চ গুলো ফার্দার রিসার্চ আর কি, এক্সপ্লোরেটরি রিসার্চের পরবর্তীতে ডেসক্রিপটিভ রিসার্চে যায়। এরপরে ভাই এক্সপ্লেনেটরি এক্সাম্পল, রিসার্চ। একটু ডিটেইলড এক্সাম্পল এই বুঝতে যে সুবিধা বললাম, হবে। এটা এত ডিটেল এখন জানার দরকার নেই, তাও আমি বলি। যেমন এক্সপ্লোরেটরি রিসার্চ তো বললামই, যে কোনো একটা প্রবলেম, কোনো ন্যাচারাল ক্যালামিটিস হোক, নতুন কোনো ডিজিজ আসলো, সেটা, তো এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। তো এটাকে আমরা ইনভেস্টিগেট করলাম যেটা কেন হচ্ছে, তো এই প্রবলেমটার পিছনে আসলে কোন প্যাথোজেন কাজ করতেছে বা কোন ইনসেক্ট কাজ করতেছে, এরকম। তো পরবর্তীতে আমি যখন ইনসেক্টটাকে আইডেন্টিফাই করলাম বা প্যাথোজেনটাকে আইডেন্টিফাই করলাম, এখন এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আলোচনা করব ডেসক্রিপটিভ রিসার্চে, যাতে তারপরে এক্সপ্লেনেটরি রিসার্চে যেতে পারি। মানে এটা হচ্ছে কজুয়াল রিসার্চ, এই যে থার্ড নাম্বার যেটা, মানে আমি ওই যে যে প্যাথোজেনটা পাইছি বা ইনসেক্টটা পাইছি, সেটার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বললাম। এখন তার কোন ক্যারেক্টারের জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই প্রবলেমটা ধরো চিউইং টাইপ একটা ইনসেক্ট, যেটা কিনা তোমার পাতা চাবাই খেয়ে ফেলতেছে। দ্যাটস ওয়াই আমার পাতাগুলো একদম, মানে ধরো নেটের মতো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ধরো এরকম একটা প্রবলেম দেখলাম ক্রপে। তো এরপরে আমি ওই ইনসেক্টটাকে খুঁজে বের করছি, তার ক্যারেক্টারিস্টিক পাইলাম যে সে চিউইং টাইপ। দেন ও কখন খায়, কোন টাইমে, ধরো মানে মানে খাওয়ার পর কতদিন পরে সে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এরকম থাকে না? যেমন ক্যাটারপিলারের কথা চিন্তা করি, ধরো ক্যাটারপিলার কি করে, যখন লার্ভা লার্ভা অবস্থায় থাকে, তখন ও চিউ করে তোমার পাতাগুলা খেয়ে ফেলে। পরে ওইটা যখন বাটারফ্লাই বা মথ হয়ে যায়, তখন আর কোনো ক্ষতি করতেছে না, এরকম হইতে পারে। তো এই জিনিসগুলা বের করলাম ডেসক্রিপটিভে। এরপরে এক্সপ্লেনেটরি, মানে আমি এখন এক্সপ্লেইন করছি যে এখন ও চিউইং টাইপ দেখে ও পাতা খাচ্ছে। আরো অনেক রকমের হতে পারে। কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ যেটা দিয়ে বের করি, সেটা হচ্ছে এক্সপ্লেনেটরি রিসার্চ, মানে কজুয়াল রিসার্চ যেটাকে আমরা বলি, কজ বের করার জন্য।
আচ্ছা, অ্যাপ্লাইড রিসার্চ কি? অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে আমি এখন যে কাহিনীগুলা পাইলাম এগুলোর এখন সলিউশনেতে যেতে হবে। সলভ আ স্পেসিফিক অর প্র্যাকটিক্যাল প্রবলেম। মানে এইটাকে যে মানে প্রবলেমটাকে সলিউশনের যে প্র্যাকটিক্যাল যে মেথড গুলা বের করার জন্য যে রিসার্চটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এটা ধরো আমরা যারা পেস্টিসাইড যে ট্রায়ালের যে রিসার্চ গুলো করি অথবা হচ্ছে কি বলে যে বিভিন্ন ট্র্যাপ ব্যবহার করি, হ্যাঁ, তো এইগুলার অ্যাপ্লিকেশন গুলা এইটা অথবা যে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন বলি, এগুলার সবই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আমাদের বেশিরভাগই দেখবো ভার্সিটির যে থিসিস গুলা বেশিরভাগই অ্যাপ্লাইড রিসার্চ। আর একটা আছে ফান্ডামেন্টাল রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ সাধারণত আমরা করি না স্টুডেন্টসরা, এটা বেশিরভাগ করে প্রফেসররা। এরা হচ্ছে নলেজ জেনারেট করে। প্রফেসররা যে রিসার্চ গুলো করে এরা নলেজ জেনারেট করে। আমরা তো নলেজ জেনারেট করি না বেশি, আমরা একটা সলিউশন বের করার চেষ্টা করি টুকটাক। কারণ যে নলেজ যেগুলা সেগুলা কিন্তু আহ নলেজ কিন্তু অনেক ভাবে আসতে পারে। বিশেষ করে যেমন আমার থিসিসটার কথা বলি। আমার থিসিসটা দেখলাম কি যে এই যে বললাম তোমাদেরকে ওই যে আগেও মনে হয় বলছিলাম ওই যে লেডি বার্ড বিটেল আমি রাস্তার পাশে কেন পাইলাম বেশি, তো এইটার হুম। কারণ তো আমি বের করতে পারি নাই। তো এই কারণটা জিনিসটা, বের করে দেখাইতে হবে। হ্যাঁ, যদি এটার কারণটা বের করতাম এটা একটা নলেজ, এটা একটা এটা বেসিক একটা, এটা বেসিক বা পিওর রিসার্চ যেটাকে আমরা বলি। তুমি মানে দেখবা হচ্ছে যে আমাদের, হ্যাঁ বলো। বলতেছিলাম যে লেডি বার্ড বিটেলের হ্যাবিটেট ওই রাস্তার পাশেই কেন বেশি, মানে এর হুম, জন্য আর কি রিসার্চটা, ট্রু রিসার্চ যেটা। হ্যাঁ, এই টাইপের রিসার্চ তো কোনো অ্যাপ্লাইড, এটা কোনো প্রবলেম সলভিং না, তো এটা অ্যাপ্লাইড রিসার্চ করছে না। তো এটা হতে পারে হচ্ছে এটা একটা হচ্ছে নলেজ তৈরি করার মতো একটা রিসার্চ। তুমি দেখবা মোস্ট অফ দ্য রিসার্চ আর ফান্ডামেন্টাল রিসার্চ। তুমি দেখবা এটা ইনস্ট্যান্টলি কোনো কাজেই আসতেছে না, হ্যাঁ, মানে ইমিডিয়েট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে না এটার। তুমি একটা পেস্টিসাইড অ্যাপ্লিকেশন রিলেটেড রিসার্চ করো, এটা ইমিডিয়েট অ্যাপ্লিকেশনে যাবে যদি তোমার এইটা আসলে অথেন্টিক রিসার্চ হয়, ঠিক আছে? তো কিন্তু এই টাইপের ফান্ডামেন্টাল রিসার্চ নলেজ তৈরি করে, এটা হচ্ছে তোমার বিভিন্ন প্রিন্সিপালস তৈরি করে, এটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইমিডিয়েটলি হয় না। কিন্তু দেখবা যে 95% কেসেই যে রিসার্চ গুলো হয়, পাবলিকেশনস গুলো দেখবা সবই ফান্ডামেন্টাল রিসার্চ। এগুলোর উপর বেস করে দেন অ্যাপ্লাইড রিসার্চ হয়। মানে আমি একটা অ্যাপ্লিকেশন করব কোন একটা পেস্টিসাইড, তো কিসের ভিত্তিতে করব, হ্যাঁ, তো এটার পিছনে অনেক কিছু থাকতে পারে। আমি যে যাই রিসার্চ করি, আমরা যে রিভিউ অফ আর্টিকেল করি, এই বিভিন্ন বিভিন্ন পেপার রিভিউ করি, এগুলো সব ফান্ডামেন্টাল রিসার্চ থেকেই করি, এই আর কি। এটা হচ্ছে টাইপ অফ পারপাসের উপরে, বেসড অন পারপাসের উপরে রিসার্চ। এরপরে হচ্ছে টাইপস অফ রিসার্চ বেসড অন দ্য ডেটা টাইপ। তো ডেটা টাইপ হচ্ছে দুই রকম, আমাদের ডেটা যেহেতু দুই রকম, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, সো এই দুইটা টাইপের উপর ডিপেন্ড করে রিসার্চ দুই রকম হতে পারে। কোয়ালিটেটিভ ডেটার উপর ডিপেন্ড করে যদি আমি কোনো কিছু করি দেন কোয়ালিটেটিভ রিসার্চ। আর কোয়ান্টিটেটিভ ডেটা মানে নিউমেরিক্যাল ডেটা, যেগুলা হচ্ছে ওই যে আমরা ইল্ড, তারপরে হচ্ছে প্ল্যান্ট হাইট, এরকম অনেক কিছু আছে না যেগুলো আমরা ডেটা মানে নিউমেরিক্যালি পাই, এইগুলা টাইপের কাজগুলো আমরা কোয়ালিটেটিভ রিসার্চ, সরি কোয়ান্টিটেটিভ রিসার্চ বলি। কোনো কিছুর পার্সেন্টেজ বের করা, তারপর হচ্ছে কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক্স বের করা, এই টাইপের গুলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এগুলো কোয়ান্টিটেটিভ না, মানে যেটা 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 আমরা কাউন্ট করবো না সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। আচ্ছা, আর হচ্ছে বেসড অন মেথোডোলজি, এটার উপর ডিপেন্ড করে হয় হচ্ছে চার রকম। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, যেটা কিনা আমরা এক্সপেরিমেন্ট করি বিভিন্ন রকমের, মানে বিভিন্ন সায়েন্টিফিক অ্যাপ্রোচ যেখানে আমাদের থাকে, এখানে আমরা ডেটা ম্যানিপুলেট করি বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ গুলাকেও ম্যানিপুলেট করি অনেক সময়। আমাদের আহ, একাধিক ভেরিয়েবলস থাকে, কোনোটা ডিপেন্ডেন্ট কোনোটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকে। হুম, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিরকম হবে, মানে আমার কোনো ইফেক্ট যখনই করি, আমি ধরো যে অ্যাপ্লিকেশন গুলা করতেছি এগুলা তো আমি ফিক্স রাখতেছি, সেটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। কিন্তু ওইটার অ্যাপ্লিকেশনের ফলে যে কাহিনীগুলা ঘটতেছে, মানে ইফেক্ট গুলা দেখতেছি আমরা পরবর্তীতে, সেগুলো তো ওই অ্যাপ্লিকেশন গুলোর উপর ডিপেন্ড করতেছে। সো ওইটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে?
এই আর কি। তো এরপরে আসি হচ্ছে কোরিলেশনাল রিসার্চ। মানে এটা মেইনলি আমাদের এই ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন যেগুলো আমরা বের করব, সেই রিলেশনটা বের করার টাইপের রিসার্চ গুলো হচ্ছে কোরিলেশনাল রিসার্চ। আর কেস স্টাডি রিসার্চ, হিস্ট্রিক্যাল রিসার্চ এগুলো আমাদের সায়েন্টিফিক রিসার্চে খুব কমই আসে। কেস স্টাডি কিরকম হয় যে ধরো বিজনেস রিলেটেড ক্ষেত্রে যে কোনো কেন একটা মার্কেটিং অ্যাপ্রোচ ফেল করলো, কেন আহ, আহ, একটা কি বলে মেথড ব্যবহার করার কারণে এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে বা এই প্রফিট বেশি হয়েছে, এরকম টাইপের অনেক কিছু হয়। মানে এই টাইপের কেস স্টাডি যেটাকে বলি, কোনো একটা ঘটনার বা কোনো একটা কিছুর মানে ইন ডেপথ ইনভেস্টিগেশন করে আমরা আর কি কারণ বের করি বিশেষ করে। কেস স্টাডি যেটাকে বলি। তারপরে হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চটা কি? হিস্ট্রিক্যাল রিসার্চে মেইনলি আমাদের আসলে কোনো ম্যানিপুলেশনের জায়গা থাকে না। আমরা সাধারণত করি কি, ওই যে এটা আমরা করি না, এটা হিস্ট্রি নিয়ে যারা করে কাজ তাদের। কোনো একটা ঘটনা ঘটছে, সেটা কি জন্য ঘটলো, বর্তমান অবস্থা কি, এবং সেটার উপর ডিপেন্ড করে একটা ফিউচারে কি হতে পারে সেই রিলেটেড চিন্তা ভাবনা বের করা বা অ্যান্টিসিপেট করা, এটাকে হিস্ট্রিক্যাল রিসার্চ বলতেছে। আমাদের সাধারণত আমরা চেষ্টা করি যে আমাদের যেগুলো হয় মেনলি এগ্রিকালচারে এক্সপেরিমেন্টাল আর হচ্ছে কোরিলেশনাল রিসার্চ। আমার আমার থিসিসে যেরকম এক্সপেরিমেন্টাল বিষয়টা কম ছিল, যেহেতু এটা আমি এনভায়রনমেন্টাল ডেটা নিছি। আমার তো তো বিশেষ করে যারা আমাদের ফিল্ডে কাজ করতেছে, পেস্টিসাইড, তারপরে হচ্ছে কি বলে ফার্টিলাইজার, হ্যাঁ, তো তারপরে হচ্ছে ইনফেস্টেশন, এই রিলেটেড কাজগুলো সাধারণত এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে। তারপরে যে অ্যাবান্ডেন্স, তারপরে হচ্ছে বিহেভিয়ার, এই রিলেটেড যে বিষয়গুলো আমরা বের করছি, আমার টাইপ পলিনেটর নিয়ে কাজ করছিলাম যখন, তখন ওইটা কোরিলেশনাল রিসার্চ ছিল। এই আর কি। তো আমরা সাধারণত যে রিসার্চ গুলো করি সেটা সাধারণত কিসের মধ্যে পড়ে? অ্যাপ্লাইড রিসার্চ অথবা ফান্ডামেন্টাল রিসার্চ। আর এই ক্ষেত্রে দুই রকমই হয়। আর কোরিলেশন আর এক্সপেরিমেন্টাল রিসার্চ এগুলো এগ্রিকালচারে মেইনলি বেশি হয়। এরপর আসি স্ট্যাটিস্টিক্যাল মেথডে। আমাদের রিসার্চ করার জন্য আমাদের তিনটা স্টেপ ফলো করতে হয় স্ট্যাটিস্টিক্যাল মেথডে। সেটা হচ্ছে ফার্স্টে আমরা ডেটা কালেক্ট করি। তারপরে কি করি, আমরা এই ডেটাকে ডেসক্রাইব করি, বলতে আমরা এটা অ্যানালিসিস করি অ্যান্ড দেন ভিজুয়ালাইজ করি। মানে ওই যে গ্রাফে ভিজুয়ালাইজ করা যেটাকে বলি, অ্যানালিসিস এন্ড ভিজুয়ালাইজিং যেটাকে বলি। দেন হচ্ছে আমরা যাই কনক্লুশনে, মানে আমাদের যে মানে যে রেজাল্টটা পাইলাম সেটাকে সেটার ডিসকাশনে যাওয়াটা, সেটা এই তিনটা কাজ হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেথডের ভিতরে। এখন আমরা কিছু বেসিক জিনিস জানি, সেটা হচ্ছে পপুলেশন এন্ড স্যাম্পল। পপুলেশন কি? পপুলেশন হচ্ছে এন্টায়ার গ্রুপ। এটা মানুষ হতে পারে, ধরো ইনসেক্ট কমিউনিটি হতে পারে, অথবা যখন আমরা ওই যে কি বলে সিড নিয়ে যখন কাজ করে সিড, তখন সিড মানে পুরো যত রকমের মানে যখন সিডের বিভিন্ন জার্মিনেশন রেট এগুলা বের করতে চায়, তারপরে কোন সিড ভালো কোন সিড খারাপ এগুলা বের করতে চায়। তো ওই টাইমে পুরো যত রকমের সিড এগুলাকে টোটাল পপুলেশন ধরি। তারপরে ওখান থেকে আহ আহ কি বলবো এন্টায়ার গ্রুপ যেটাকে বলবো, যে কোনো কিছু হতে পারে, যেটা আমরা আমাদের স্টাডির বিষয়বস্তু যেটা, সেটা টোটালটাকে আমরা পপুলেশন বলি। এবং ওখান থেকে আমরা একটা স্যাম্পল, সেখান থেকে আমরা একটা স্মল গ্রুপকে একটা বের করে নিয়ে আসবো অ্যানালিসিস করার জন্য। এত বড় পপুলেশন নিয়ে তো কাজ করতে পারবো না, ওখান থেকে স্যাম্পল নিয়ে আসতে হবে। তো স্যাম্পলটা আবার কি করতে হবে, সেটাকে রিপ্রেজেন্ট করবে, ফুল পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করবে। তুমি দেখো এখানে কিন্তু ছেলে মেয়ে বিভিন্ন টাইপের আছে। তো এখানে যে স্যাম্পলটা নেওয়া হলো, এখানে ছেলে নেওয়া হয়েছে, মেয়েও নেওয়া হয়েছে, বুড়িও নেওয়া হয়েছে, বুড়াও নেওয়া হয়েছে, মিডল এজডও নেওয়া হয়েছে, যেটা কিনা এই ফুল যে ইয়াটাকে মোটামুটি রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, স্যাম্পলটাকে ওইভাবেই নিতে হবে যাতে আমার পপুলেশনটাকে ফুল রিপ্রেজেন্ট করে। কারণ আমাদের এটা ডেটা অ্যানালিসিস করার জন্য হবে, বিশাল বড় বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে ঝামেলা না, তো ওখান থেকে স্যাম্পলিং করে দেন ওইটার উপরে কাজ করা হয়। আর প্যারামিটার আর স্যাম্পল স্ট্যাটিস্টিক কি? প্যারামিটার মেইনলি হচ্ছে এই পপুলেশনের ব্যাপারে আমরা যা বলি সেটাই প্যারামিটার।
a number that describes something about the whole population, এটা হচ্ছে প্যারামিটার। আর স্যাম্পল স্ট্যাটিস্টিক কি, সেটা হচ্ছে a number that describes something about the sample, যেমন হাইট অফ দ্য কি বলবো স্টুডেন্টস অফ দ্য ক্লাস 10 এরকম বললাম, এটা একরকম একটা বিষয়। হুম, নর্মালি এইভাবে চিন্তা করবা। এই কিছু বেসিক জিনিস তোমাদের স্ট্যাটিস্টিক্স এর জানাই দিচ্ছি, কিছু না বুঝলে সঙ্গে সঙ্গে বইলো। হ্যাঁ, টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। স্ট্যাটিস্টিক্যাল স্টাডি দুই রকম, একটা হচ্ছে অবজারভেশনাল আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। আমাদের অনেকটা ইসের মতো, ওই যে কি বলে, কোনটা যেন দেখলাম, এই দুইটার মতো অনেকটা। অবজারভেশন যেটার কোনো, সরি এটা না, এটা অবজারভেশনাল যেটা যেটা কিনা কোয়ালিটেটিভ ডেটা নিয়ে কাজ, আর আর হচ্ছে ওই, আর যেটা এক্সপেরিমেন্টাল এটাও দেখবা দুইটা নিয়ে কাজ করে। কই গেল এটা, এই যে এক্সপেরিমেন্টাল স্টাডি মেইনলি হচ্ছে আমরা ডেটা, এই মানে ডেটা নিয়ে কাজ করি, অবজারভেশনাল হলে অবজারভেশন করি। আর আরেকটা বিষয়, অবজারভেশনাল ডেটাতে আমরা মেইনলি কখনো কোনো ম্যানিপুলেশন করি না। ধরো আমি এনভায়রনমেন্টের ইফেক্ট দেখতেছি কোনো কিছুর উপরে, ধরো ধরো মানে কোন একটা পোকা যেটা কিনা আউট, মানে বাইরের যে এনভায়রনমেন্টের যে টেম্পারেচারের আপ ডাউন, এটা সহ্য করতে পারে না বা সহ্য করতে পারতেছে। বর্তমান গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ওই পোকাটার ধরো অ্যাবান্ডেন্স কমে যাচ্ছে। তো এই টাইপের জিনিসগুলো আছে অবজারভেশনাল রিসার্চ, যেটার উপর আমাদের কোনো হাত নাই, যেটার উপর ম্যানিপুলেশনের কোনো সুযোগ নাই আমাদের। যেটা মানে ওইটা তো ইফেক্ট দেখতেছে কার, এনভায়রনমেন্টের, তো এনভায়রনমেন্টের উপর আমাদের হাত নাই। আর এক্সপেরিমেন্টাল কি, যেটা ওই যে আমাদের ওই যে ওই অ্যাপ্লিকেশন টাইপের, পেস্টিসাইড অ্যাপ্লিকেশন বলি, মানে যেখানে আমার ট্রিটমেন্ট গুলোর উপর আমার ফুল কন্ট্রোল আছে, আমি যেটা ডেটার উপরে আমি কন্ট্রোল আছে আমার, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। আমরা কোনো কিছুর কজ বের করার জন্য সাধারণত এই স্টাডি গুলা করি। হুম, তো এক্সপেরিমেন্টাল স্টাডি এই জন্য কি অবজারভেশনাল স্টাডি থেকে ভালো, বেটার আমাদের, কি বলবো, কারণ এখানে আমরা যে বিভিন্ন রকমের চেঞ্জেস আনতে পারি, ম্যানিপুলেশন করতে পারি, তো এইটার আউটকামটা একটু ভালো হয়। এরপর আসি স্যাম্পলিং মেথডে। স্যাম্পল গুলা করলাম না, ওই যে পপুলেশন থেকে যে স্যাম্পল বের করে আনি, তো আমাদের যেহেতু ডেটা কালেক্ট করতে হবে ডেটা অ্যানালিসিস করার আগে, তো ডেটা কালেক্ট করার সিস্টেমই হচ্ছে স্যাম্পলিং। তো স্যাম্পলিংটা কিরকম হয়, র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং এর সুবিধা হচ্ছে আমাদের ডেটা গুলো যে পপুলেশনের ভিতর থেকে, পপুলেশনের মধ্যে যা আছে, যত ইন্ডিভিজুয়ালস আছে সবগুলো একটা ইকুয়াল চান্স পায় যে তারা যে সিলেক্ট হবে তাদের মধ্যে থেকে একটা ইকুয়াল চান্স পায়। সে সিলেক্ট হতেও পারে, না হতে পারে কোনো কিছু, কিন্তু এটা তাও একটা ইকুয়াল চান্স থাকে সবার, র্যান্ডম স্যাম্পলিং। তবে এইটা কি যে আমাদের এটা যে আসলেই প্রপার র্যান্ডমলি কাজ হয়েছে কি হয় নাই, এটা আসলে মেক শিওর করা ইম্পসিবল। মানে আসলে সবাই যে আসলে ফুল র্যান্ডমলি কাজ হয়েছে কিনা, এখানে কোনো বায়াসনেস যে নাই, এটা আসলে মানে কখনোই আমরা শিওর করতে পারবো না। হ্যাঁ, তাও মোটামুটি বলা যায় না মোটামুটি র্যান্ডমলি হয়েছে। কনভেনিয়েন্স স্যাম্পলিং কি, এটা একদম আমার ইচ্ছা মতো স্যাম্পলিং, মানে পপুলেশনের ভিতর থেকে আমি আমার ইচ্ছা মতো স্যাম্পল করলাম। এই কারণে এই স্যাম্পলটা আসলে ফুল পপুলেশনকে রিজেম্বল নাও করতে পারে। ফুল পপুলেশনকে কি বলবো, মানে ফুল পপুলেশনের যে একটা রিপ্রেজেন্টেটিভ নাও হতে পারে, স্যাম্পলটা না হওয়ার চান্সেস অনেক বেশি, কারণ এখানে আমি আমার কনভেনিয়েন্স অনুসারে করছি, এখানে ফুললি আমার বায়াসনেস আছে। তো এটা একটা ইউজলেস কাজ আমার, এই টাইপের স্যাম্পলিং একদম করা উচিত না। এবার সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে যে কোনো একটা সিস্টেম আমরা ফলো করি, যে কোনো রকম হতে পারে। যেমন এখানে আমি দুটো উদাহরণ দিছি, এভরি থার্ড অন আ লিস্ট। ধরো অনেকগুলা পপুলেশনের লিস্ট আছে, তো প্রত্যেকটা জায়গায় ধরো অনেকগুলা সিডের লট আছে। ধরো একটা ভ্যারাইটির সিড, আরেকটা ভ্যারাইটির সিড, আরেকটা ভ্যারাইটির সিড, সবই ধানের সিড ধরো।
তো প্রথম ভ্যারাইটি থেকে কি করলাম যে ওই লিস্ট ওই ধরো ওই ওই লটের ভিতর থেকে বললাম এই লটের ভিতরে ধরো অনেক টাইপ আছে। কি বলতেছি আমি, আমি এটার উদাহরণ দিতে যে অন্য জায়গায় চলে গেছি। যাই হোক, আমি বললাম যে এই গুদামের মধ্যে এই কয়টা ভ্যারাইটি আছে, বা ওই গুদামে এই কয়টা ভ্যারাইটি আছে, ওই গুদামে তো এই গুদামের যে আহ, প্রথম 10টা প্রোডাক্ট নিব বা প্রথম 10টা নিব, মানে প্রত্যেকটা গুদাম থেকে প্রথম 10টা ভ্যারাইটি থেকে আমরা ডেটা নিব, এরকম টাইপের। মানে আবার দেখো এভরি থার্ড অন লিস্ট, মানে একটা লিস্টে ধরো অনেকগুলা পপুলেশন আছে, প্রত্যেকটা থেকে আমি থার্ড ওয়ানকে জাস্ট সিলেক্ট করব, এরকম। তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্লাস আছে, এই প্রত্যেকটা ক্লাসের প্রথম 10 জন স্টুডেন্টকে আমি সিলেক্ট করতেছি, এরকম, অথবা লাস্ট 10 জন স্টুডেন্টকে সিলেক্ট করতেছি। এইভাবে একটা সিস্টেমেটিক স্যাম্পলিং, এটাকে বলে একটা সিস্টেমেটিক সিস্টেম আমরা ফলো করতেছি আর কি, এটাকে সিস্টেমেটিক স্যাম্পলিং বলতেছি। এরপর সে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে ওই যে বললাম একটা স্ট্রাটা ফলো করা, বা একটা স্যাম্পলিং এর টাইমে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা স্মলার গ্রুপ সিলেক্ট করব। যেমন ফুল পপুলেশন থেকে ধরো আমি এজ গ্রুপের উপর ডিপেন্ড করে আমি একটা স্যাম্পল নিলাম, মানে স্যাম্পল গুলা নিলাম, ধরলাম যে যাদের বয়স 1 থেকে 10 তাদের খালি সিলেক্ট করব। যে ফ্রেঞ্চ পিপল থেকে নিলাম হচ্ছে 1 থেকে 10 যাদের বয়স, আবার ইন্ডিয়ান নিলাম 1 থেকে 10 এর বয়সের মধ্যে, এরকম আলাদা আলাদা পপুলেশন থেকে আমি স্মলার গ্রুপ নিব, কিন্তু এটা কি হবে, এটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হবে, এজন্য এটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলছে। আর ক্লাস্টার্ড স্যাম্পলিং এটাও স্মলার গ্রুপ, তবে এটা র্যান্ডমলি হয়, এটা কোনো স্পেসিফিক কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা করি না। এটা হচ্ছে ক্লাস্টার্ড স্যাম্পলিং, এটা স্মলার গ্রুপ চুজেন র্যান্ডমলি। এরপরে আসি ডেটা টাইপ নিয়ে। ওই যে একটু আগে যে বলছিলাম কোয়ালিটেটিভ রিসার্চ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ, ওইখানে যে ডেটা টাইপ নিয়ে ইয়া ছিল, ওই কোয়ালিটেটিভ ডেটা আর আছে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা কি, যেটা কিনা নাম্বার দিয়ে ডিসক্রাইব করা যায়। হুম, যেমন কি সরি, কোয়ালিটেটিভ হচ্ছে নাম্বার দিয়ে ডিসক্রাইব করা যায় না, যেমন ন্যাশনালিটি, প্রফেশনস, এই টাইপের জিনিসগুলো। তো এই টাইপের জিনিসগুলো আমরা সাধারণত কি ক্যালকুলেট করি প্রপোর্শনে, যেমন ক্যালকুলেট স্ট্যাটিস্টিক্স লাইক প্রপোর্শন, কোনো কিছু প্রপোর্শন করা, পার্সেন্টেজ বের করা, এই টাইপের গুলো সাধারণত আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করি, বা কোনো কিছু ক্যারেক্টারিস্টিক্স বের করি, এটা হচ্ছে কোয়ালিটেটিভ, ওগুলার ইয়াগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। আর কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে যেটা কিনা ডেসক্রাইবড বাই নাম্বারস, যেটা কিনা আমরা যেমন অ্যাভারেজ বের করা, রেঞ্জ বের করা, মিন, মিডিয়ান, মোড, এগুলি বের করা, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। স্ট্যাটিস্টিক্স এর আমরা রিসার্চে আমাদের যে অ্যানালিসিস গুলো করা লাগে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর অ্যানালিসিস এন্ড হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ডেটা অ্যানালিসিস করা হয়। ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ গুলো আমরা বেশিরভাগ করি আমাদের, বিশেষ করে এগ্রিকালচারের কাজেগুলাই আমরা হিস্টোগ্রাম বের করি, বার গ্রাফ, পাই গ্রাফ, হ্যাঁ, তারপরে যে বক্স প্লট, এভারেজ, মিন, মিডিয়ান, মোড, তারপর হচ্ছে ভেরিয়েশন, তারপরে পার্সেন্টাইলস, কোয়ার্টাইলস, তারপরে কি আছে যে রেঞ্জ বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, এই টাইপের গুলা। এগুলা কখন শিখবো, এগুলো এখন ডিটেল আমি আলোচনা করতেছি না, কারণ এগুলো আর এর মধ্যে দেখবো আমরা একবারে, যখন মিডিয়ান বের করবো, মিডিয়ান কি, তখন আর এম মিডিয়ান দেখাইলাম, এইভাবে, এই কারণে ডিটেল দেখাচ্ছি না এখন। তা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর এগুলা আমাদের কম ব্যবহার হয়, এগুলো এত বেশি ব্যবহার হয় না ইসের মধ্যে। এরপর আসি ডেটা নরমাল, অ্যাবনর্মাল ডেটা, এইগুলা বোঝার সিস্টেম কি, কারণ আমাদের তো বুঝতে হবে আমাদের ডেটা নরমাল না অ্যাবনর্মাল, কারণ এটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাপ্রোচ কি হবে সেইটা ডিপেন্ড করে। তো নরমাল ডিস্ট্রিবিউশন, আমাদের ডেটার ডিস্ট্রিবিউশন যদি নরমাল হয়, আমরা যদি আর দিয়ে যখন হিস্টোগ্রাম বের করব,
তখন হিস্টোগ্রামটা বেল শেপ হবে। এই দেখো এটা বেল শেপ একটা হিস্টোগ্রাম। আমাদের ডেটা ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে হবে যেন এটা বেল শেপ হয়। এটা একাধিক বেল হইতে পারে, এটা হচ্ছে এখানে যেমন একটা বেল দেখাচ্ছি এরকম নাও হতে পারে, দুইটা বেল হইতে পারে, তিনটা বেল হইতে পারে, কিন্তু ডেটা ডিস্ট্রিবিউশন গুলো বেল শেপ হইতে হবে। এটা চিকন বেল হইতে পারে, মানে এখানে যেরকম একটা স্প্রেডেড, এটা ধরো এরকম চিকন হয়ে এরকম হয়েছে, এরকম হইতে পারে। হ্যাঁ, মানে বেল শেপ হবে আর কি। আমরা যে কিউ কিউ প্লট বের করি, যেগুলো এটা হচ্ছে কিউ কিউ প্লট, কিউ কিউ প্লট বের করি, তখন দেখবা এই যে ডেটা গুলো, এই পয়েন্ট গুলা, এগুলা একটা একটা স্ট্রেট লাইন অনুসারে সাজানো। হ্যাঁ, বেশিরভাগ ডট মানে পয়েন্ট গুলো এখানে দেখো না, ছোট ছোট পয়েন্ট দেখাচ্ছে, ছোট ছোট পয়েন্ট, এগুলা কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে এক একটা মানে ডট পড়ছে আর কিসের উপরে, কিউ প্লটের মধ্যে। তো এগুলা দেখবা সব বেশিরভাগই একটা স্ট্রেট লাইনকে ফলো করছে। এগুলা এই হচ্ছে জিনিসটা নরমাল আসলে কি, ডিস্ট্রিবিউশন। মানে এই যে ডট ডট আছে যে? এগুলো এক একটা, এই যে আমাদের ডেটাগুলাকে জাস্ট রিপ্রেজেন্ট করতেছে কিউ কিউ প্লটের দ্বারা, এটাকে কিউ কিউ প্লট বলি আমরা, আর এটাকে বলি হিস্টোগ্রাম। এখন আমি যদি আমার ডেটাগুলা যখন আর এর মধ্যে ইনপুট দিব, তারপর হিস্টোগ্রাম বের করব, তখন আমাদের হিস্টোগ্রাম দেখেই বুঝে যাব যে আমাদের ডেটাগুলো নরমাল নাকি অ্যাবনরমাল। বুঝছো? যদি নরমাল হয় তখন অ্যাপ্রোচ একরকম হবে, আর ডেটা অ্যাবনরমাল হলে আরেক রকম অ্যাপ্রোচ হবে আমাদের। এখন আমি কিউ কিউ প্লটও বের করতে পারি, আবার হচ্ছে হিস্টোগ্রামও বের করতে পারি, যে কোনো একটা বের করি আমরা বুঝে যাবো। আমাদের ডেটা গুলাকে জাস্ট রিপ্রেজেন্ট করছে দুই রকম, এই যে এক একটা গোল গুলা হচ্ছে এক একটা ডেটা, আমাদের এক একটা নাম, মানে ভাই এই তথ্য। গ্রাফটা কি আর দিয়ে বানানো হয়েছে নাকি এসপিএসএস? এই যেটা এসপিএসএস এর মনে হচ্ছে। এই দেখো, এরপর হচ্ছে অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন গুলা কেমন হবে, এইগুলা ইয়ার মতো হবে না, বেল শেপ হবে না, স্কিউড থাকবে, ইরেগুলার ফর্মে থাকবে। দেখছো এগুলার কোনো নেই, ইরেগুলার। কিউট। আর হচ্ছে কিউ কিউ প্লট যদি বের করি, এটা দেখবা যে একটা লাইন ফলো করতেছে না, এই দেখো বাঁকা হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। রেফারেন্স লাইনের সাথে দেখবা ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো তৈরি করবে, এটা রেফারেন্স লাইন। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে কম হয় তখন কিন্তু আবার মোটামুটি আমরা বলবো এটা নরমাল। এটা দেখো এই যে 45 এর মতো হয়েছে, এটাকে যদি ইয়া করি, অ্যাঙ্গেল করি, দেখো এটা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো হয়েছে। তো আমরা যদি দেখি যে আমাদের ডেটা, আমাদের ডিস্ট্রিবিউশন গুলো নরমাল ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্টে যাব, প্যারামেট্রিক মেথড গুলাতে যাব, যে অ্যানোভা, কোরিলেশন, রিগ্রেশন এগুলা বের করব। ঠিক আছে? আর অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন হলে আমরা ডেটাকে ট্রান্সফর্ম করে নিই, তখন আমরা ম্যাথমেটিক্যাল ফাংশনস ব্যবহার করি, যেমন লগ বের করি। হ্যাঁ, ডেটা গুলা লগ বের করি, ই করে তখন ওইটা ডেটা ট্রান্সফর্ম করে দেন হয় যায়, নইলে হচ্ছে নন প্যারামেট্রিক মেথড গুলা ব্যবহার করি। এগুলা আস্তে আস্তে শিখবা, এখন ডিটেল শিখবো পরে। তো আমরা আসি আমাদের কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন এন্ড র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, যেটাকে সিআরডি আর আরসিবিডি নিয়ে একটু কথা বলি। সিআরডি কি? যখন আমাদের ইউনিট গুলা, আমাদের এক্সপেরিমেন্টাল ইউনিট বা আমাদের যে ভেরিয়েবলস গুলো, এগুলা এক্সপেরিমেন্টাল ইউনিট যেটা, সেটা হবে হোমোজেনাস। মানে যেমন যে আমি একটা গ্রিন হাউসের এনভায়রনমেন্ট বলি, গ্রিন হাউসের ভিতরে সব জায়গার এনভায়রনমেন্ট সেম। গ্রিন হাউসের ভিতরে আমি যতগুলা সিড বেড দিয়ে তৈরি করি, যতগুলা টবই লাগাই, বা মানে যতগুলা প্ল্যান্টই ওখানের ভিতরে থাকুক, সবাই সেম মানে এনভায়রনমেন্ট শেয়ার করতেছে। ওখানে আমি যে সবাইকে সমানভাবে আহ, তোমার সিলেক্টিভ দিচ্ছি, ধরো নিউট্রিশন সাপ্লাই দিচ্ছি। হ্যাঁ, তো ওইটা সেম একটা এনভায়রনমেন্ট পাচ্ছে। আবার ল্যাবরেটরির মধ্যে আমরা যে ধরো পেট্রি ডিশের মধ্যে ধরো ফাঙ্গাস গ্রো করতেছি, তো ওরা সেম একটা এনভায়রনমেন্ট, সেম মিডিয়া, এগুলা শেয়ার করতেছে। দ্যাটস ওয়াই এটাকে বলতেছে আমরা ইউনিট কি, হোমোজেনাস, মানে একই রকম। তো এই টাইপের ক্ষেত্রে আমরা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন করি। আর এটা একটু লিখছি এরকম যে এটা নিয়ে আমরা একটা ডেটা কিভাবে সাজাবো, কি করব, সেই জন্য জাস্ট লিখে রাখছি, একটা 4টা ট্রিটমেন্ট আর 3টা রেপ্লিকেশন নিয়ে একটা ডেটা তোমাকে একটু পরে দেখাবো তোমাদেরকে।
আর র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন কি? আরসিপিটা হবে যখন আমাদের ইউনিটগুলা হোমোজেনাস হবে না। তো হোমোজেনাস যেহেতু হয় না, যেমন আমাদের ফিল্ডে হোমোজেনাস না হওয়ার চান্স অনেক বেশি, কারণ একদিকে রোদ বেশি একদিকে রোদ কম হতে পারে। তারপরে হচ্ছে ওই সয়েল স্লোপি থাকতে পারে, ধরো জমির একদিকটা উঁচু বেশি একদিকে নিচু বেশি, এরকম হতে পারে। মানে ভেরিয়েশনের সোর্স মানে সোর্স অফ ভেরিয়েশন অনেক বেশি থাকবে, এর কারণে ইরর বেশি হতে পারে। হ্যাঁ, তো এই কারণে আমরা কিছু ব্লক করি, মানে কতগুলা ব্লকে ভাগ করি, ওই ফিল্ডকে কতগুলা ব্লকে ভাগ করি। ব্লক গুলাতে ভাগ করলে ব্লক গুলাতে আবার ওই যে আমাদের যে ভেরিয়েবলস গুলো আছে, মানে যেগুলো আমাদের ট্রিটমেন্ট হোক, ওগুলাকে আমরা র্যান্ডমলি তখন অ্যাসাইন করি। এই কারণে কি হয়, মোটামুটি হোমোজেনাস হয়ে যায়, হোমোজেনাস গ্রুপ হয়ে যায়। মানে গ্রুপ মানে আমাদের যে ব্লক গুলাতে ভাগ করার কারণে আমাদের মোটামুটি একটা হোমোজেনাস গ্রুপ পাই। ওই তখন ওগুলার মধ্যে ট্রিটমেন্ট গুলাকে যখন মানে র্যান্ডমলি অ্যাসাইন করা হয়, তখন মোটামুটি আমাদের একটা ওভারঅল রেজাল্ট মোটামুটি হোমোজেনাস পাই আমরা। মানে তখন আমরা বলতে পারি যে না, আমাদের তখন ঠিক আছে, এরকম বোঝা যায়। তো সাধারণত ফিল্ড কন্ডিশন যদি হয় যেখানে আমাদের এনভায়রনমেন্টের উপর হাত নাই, তখন আমরা আরসিবিটি তে যাই, আর কন্ট্রোলড এনভায়রনমেন্টে হলে তখন সিআরডি তে। তো আমরা কি করি, কিভাবে র্যান্ডমলি এই যে সাজাই, তুমি যাই বলো, এটাও কিন্তু র্যান্ডমাইজড ডিজাইন, কমপ্লিট র্যান্ডমাইজড ডিজাইন বলো আর আরসিবিডি বলো, দুইটাই কিন্তু র্যান্ডমাইজড ডিজাইন। সো আমাদের কিভাবে র্যান্ডমলি অ্যাসাইন করতে হবে ট্রিটমেন্ট গুলাকে, সেটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, ধরো আমাদের 3টা ট্রিটমেন্ট আছে, এখানে কয়টা ট্রিটমেন্ট দিছে, 4টা ট্রিটমেন্ট আর 3টা রেপ্লিকেশন। রেপ্লিকেশন কেন করতে হয়? রেপ্লিকেশন এই কারণেই করতে হয়, ধরো আমার একটা ট্রিটমেন্টকে আমি একবার অ্যাপ্লাই করছি, তো ওখানে আমার কিছু এরর থাকতে পারে, আমার নিজের কোনো ভুল থাকতে পারে। তো সেকেন্ড টাইম আরেকবার ব্যবহার করি, থার্ড টাইম আরেকবার ব্যবহার করি, তখন তখন এই 3টার যে রেজাল্ট আসে, সেই 3টার রেজাল্টকে আমরা অ্যাভারেজ করি, যাতে আমাদের এরর ফ্রি থাকতে পারি। আমাদের অ্যাপ্লিকেশন গুলা এরর ফ্রি করার জন্য আমরা এটা রেপ্লিকেট করি। যেমন আমি আমার ডেটাগুলা যখন কালেক্ট করছিলাম থিসিসের জন্য, তখন সমস্যাটা কি হয়েছিল, আমি জাস্ট একবার ডেটা কালেক্ট করছি, যার কারণে ওই সময় একটা এনভায়রনমেন্টের ইফেক্ট অন্যরকম ছিল। আমার ওই টাইমে শৈত্যপ্রবাহ ছিল, তো শৈত্যপ্রবাহের কারণে আমি খুব সকালে কোনো ডেটা পাইনি। মানে ডেটা পাই নাই বলতে, শীত পোকাগুলো আসলে বেরোইতে পারে না, এত ঠান্ডা। হ্যাঁ, তো পরবর্তীতে ওই টাইমে আমি ডেটা যখন তখন পোকা খুব কম পাইছি, বিশেষ করে সকাল 11টার আগ পর্যন্ত পোকা কম পাইছি। এটা একটা এনভায়রনমেন্টাল ইফেক্ট ছিল। তো আমি কিন্তু বলতে পারবো না যে আমার ডেটা একদম অ্যাকুরেট। আমি যদি ওই শৈত্যপ্রবাহ হওয়ার আগে ওখানে যাইতাম, তখন একবার ডেটা নিতাম, আবার শৈত্যপ্রবাহ চলাকালীন ডেটা নিতাম, তো শৈত্যপ্রবাহ চলে গেছে এই টাইমে যদি আমি আরেকবার ডেটা নিতাম, তখন 3টা ডেটাকে অ্যাভারেজ করে যদি বলতাম, তখন এটা আরো বেশি রিলায়েবল ডেটা থাকতো। তার মানে আমি 25টা ফিল্ড থেকে ডেটা কালেক্ট করছি, মানে আমার ডেটা আসলে নেওয়া উচিত ছিল এই 25টা ফিল্ডে 3বার হলে 75 বার টোটাল। ঠিক আছে, তো আমার এটা এই এররটাকে কমানোর জন্য আমরা রেপ্লিকেশনটা করি। তো সাধারণত রেপ্লিকেশনের ডেটা ভেরিয়েশন অনেক বেশি হয় না, যেহেতু আমরা সাধারণত যখন অ্যাপ্লিকেশন গুলা করি, ট্রিটমেন্ট গুলা করি, সেই ট্রিটমেন্ট গুলো আমরা সেম মেথড ফলো করি, সেম ইয়াটা ফলো করি, যদি এনভায়রনমেন্টাল ইফেক্ট যদি না থাকে। যেমন সিআরডির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ডেটাগুলো দেখবা মোরলেস একেবারে সেম থাকে, আরসিবিডির ক্ষেত্রে একটু ভেরিয়েশন হয়, তাও আবার অনেক ভেরিয়েশন হবে এমন না, যদি না ওই যে শৈত্যপ্রবাহ টাইপের কিছু না হয়। তাহলে ধরো ওই যে তুমি ইনসেকটিসাইড দিছো, ফার্টিলাইজার দিছো, হঠাৎ অনেক বৃষ্টি হয়েছে, তখন দেখবা ডেটার মধ্যে অনেক ভেরিয়েশন আসছে বৃষ্টির কারণে, কারণ ধুয়ে গেছে এরকম। আচ্ছা, তো আমার তাহলে 4টা ট্রিটমেন্ট ধরলাম, ট্রিটমেন্ট এ, ট্রিটমেন্ট বি, ট্রিটমেন্ট সি আর ট্রিটমেন্ট ডি।
আর 3টা করে রেপ্লিকেশন, এখানে 3বার A লিখছি, 3বার B লিখছি, 3বার C, 3বার D লিখছি। ঠিক আছে? কিন্তু এগুলাকে আমি প্লটে সাজাবো কিভাবে? আমি এখানে দেখো কিছু র‍্যান্ডম নাম্বার নিছি। এই র‍্যান্ডম নাম্বারগুলা পেলাম কোথায়? এটা ক্যালকুলেটরে র‍্যান্ডম নাম্বার জেনারেট করা যায়, অথবা র‍্যান্ডম নাম্বারের লিস্ট আছে। তুমি গুগলে সার্চ দিলে র‍্যান্ডম নাম্বারের লিস্ট পাবা। র‍্যান্ডম নাম্বার চার্ট, বহুত র‍্যান্ডম নাম্বারের চার্ট আছে। এখান থেকে টানা এক সিরিয়ালে কতগুলো র‍্যান্ডম নাম্বার নিয়ে নাও, কোনো সমস্যা নেই। তো র‍্যান্ডম নাম্বার গুলাকে এখন বড় থেকে ছোট আকারে র‍্যাঙ্ক করছি দেখো। না, ছোট থেকে বড়, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। র‍্যান্ডম নাম্বারের সিকোয়েন্সিং দেখো, এখানে সব থেকে ছোট নাম্বার ছিল 129। তো 129 কে আমি 1 নাম্বার ধরছি, মানে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি। এটা সব থেকে বড় 896 12। তো এই র্যাঙ্কটা র‍্যান্ডম নাম্বার অনুসারে একটা র‍্যাঙ্কিং করছি। তো সেই অনুসারে আমি আমার ট্রিটমেন্টটাকে জাস্ট বসাই দেব। ধরো এটা আমার টোটাল ফিল্ডটা, অথবা এটা আমার গ্রিন হাউসের ভিতরের জায়গা, অথবা আমার ফিল্ড। তো আমি এক, আমার সিরিয়ালে যে 1 আছে, এই 1 এ কাকে রাখছে? ডি। তো এখানে দেখো 1 এর মধ্যে ডি আছে। এখন এই সিকোয়েন্সটা আমি কিভাবে রাখবো সেটাও আমার ইচ্ছা। আমি 1 2 3 4 5 6 7 8 9 এরকম রাখতে পারি, আর 1 2 3 4 5 6 7 এভাবেও রাখতে পারি। যে কোনো একটা সিকোয়েন্স ফলো করব। হ্যাঁ, এখানে আমি যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে রাখছি সিকোয়েন্স। তুমি চাইলে 1 2 3 4 5 6 এভাবেও রাখতে পারো। খালি আমরা জাস্ট এইটা ফলো করব, এই র‍্যাঙ্ক ওয়াইজ ট্রিটমেন্ট কোনটা আমার বসছে সেটা খালি ওই যে জাস্ট অ্যালোকেটেড যে র‍্যাঙ্ক, মানে অ্যালোকেটেড যে আমি যে ব্লকগুলা ধরছি সেখানে জাস্ট বসাই দেব। তো এইখানে কি বলবো, এই যে আমরা যে ব্লকগুলা করছি আরসিবিডির ক্ষেত্রে হোক, টোটাল ফিল্ডটাকে যে আলাদা আলাদা কয়েকটা ব্লকে করছি, ব্লকে কিন্তু আমরা র্যান্ডমলি আমাদের ট্রিটমেন্টগুলো অ্যালোকেটেড করছি। ঠিক আছে? এরপরে আমাদের যে ডেটাগুলা পাবো, ধরো প্রথম ট্রিটমেন্টের কারণে আমি এই ইমপ্যাক্টটা পাইলাম। ইমপ্যাক্ট এই কারণে লিখছি যাতে বোঝা যায় এটা হতে পারে যে কি বলে ইনসেক্ট ইনফেস্টেশন হতে পারে, অথবা ইল্ড হতে পারে, হ্যাঁ, প্ল্যান্ট হাইট হতে পারে, যে কোনো রকমের ইমপ্যাক্ট হতে পারে আমার ট্রিটমেন্টের। এই জাস্ট আমি লিখছি এখানে কতগুলো ডেটা লিখছি 1 2 3 1 2 3, মানে জাস্ট বিভিন্ন ডেটা হতে হবে, র্যান্ডমলি লিখে গেছি আর কি। তো ট্রিটমেন্ট 1 এর জন্য একটা এই ডেটা পাইছি, ট্রিটমেন্ট 2 এর জন্য এই ডেটা, ট্রিটমেন্ট 3 এর জন্য এই ডেটা। এইখানে যা যা দেখতেছো তোমরা তোমাদের এক্সেল শিটে তোমাদের ডেটাগুলো এইভাবে সাজাবা। এটা এক্সেল শিটের সিরিয়াল ধরো, আমি ফার্স্ট থেকে রেপ্লিকেশন গুলো এভাবে লিখবো, ট্রিটমেন্ট গুলো এভাবে লিখবো, ইমপ্যাক্ট গুলো এভাবে লিখবো। মানে ফার্স্টে ধরো রেপ্লিকেশন R1 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 লিখলাম, R1 এর জন্য ট্রিটমেন্ট কতগুলো হয়, R2 এর জন্য ট্রিটমেন্ট কতগুলো হয়, R3 এর জন্য ট্রিটমেন্ট কতগুলো হয়, এইভাবে সাজাবো। রে ট্রিটমেন্ট না 4টা ছিল, এখানে সাজানো ভুলেছি মনে, 4টা ট্রিটমেন্ট ছিল। 4টা ট্রিটমেন্ট 3টা রেপ্লিকেশন হয়ে গেল। এখানে একটু ভুল হয়েছে দেখো, এটা 4টা ট্রিটমেন্ট না, এটা R1 হবে, 3টা রেপ্লিকেশন, তাহলে এটা হবে ট্রিটমেন্ট 4। এরপর R2, এটাও R2 হবে, পরেরটাও R2 হবে। চার, এটা ট্রিটমেন্ট 1 হবে, এটা ট্রিটমেন্ট 4। এরপরে রেপ্লিকেশন 2, এরপর রেপ্লিকেশন 3, এই সব কটা 3। আমি ভুলে ওই 4টা রেপ্লিকেশন 3টা ট্রিটমেন্ট লিখে দিয়ে দিছি। যাই হোক, তাহলে এটা কপি করে এখানে পেস্ট করি। ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে রেপ্লিকেশন 1, রেপ্লিকেশন 2, রেপ্লিকেশন 3 এর জন্য 4টা ট্রিটমেন্টকে সাজাইছি। আমি এটা কালার করে দেখে আরো ক্লিয়ার বোঝা যাবে তাহলে। এইটার জন্য আমি একটা কালার দেই, ধরো এইটাকে দিলাম হচ্ছে এই কালারটা। আয় রে, ফিল দিতে হবে এইটা। আর
এই সেকেন্ড রেপ্লিকেশনের জন্য দেই আরেকটা কালার। তাহলে এখন বোঝা যাচ্ছে যে ফার্স্ট রেপ্লিকেশনের জন্য 4টা ট্রিটমেন্টকে সাজাইছি এবং তার ডেটাগুলা লিখছি, ইমপ্যাক্টগুলা যেটা হোক সেটা লিখছি। এইভাবে তোমরা এক্সেল শিটে সাজাবা। তারপরে আমরা আর এর মধ্যে ডেটা ইনপুট করে তারপরে এটা যা অ্যানালিসিস করা লাগে সেটা। আমাদের ডেটা সাজানোটাই অনেক বড় বিষয়। তারপরে সব কোডের খেলা। কোডের মধ্যে খালি জাস্ট আমরা জাস্ট মেনশন করে দেব কোন ডেটা নিয়ে কাজ করতে হবে, কোড রান করব, অটোমেটিক কনসোলের মধ্যে আউটপুট চলে আসবে। সেই ডেটা মানে যে অ্যানালিসিসের আউটপুট সেটা দেখে পরবর্তীতে তোমরা একটা ডিসিশনে যাবা। এই হচ্ছে বিষয়। তো ডেটাটাকে সাজানোটা বিষয়, ডেটা কালেক্ট করা বিষয়, ডেটা সাজানোটা বিষয়। তো আমার ডেটা কালেকশনের টাইমে সাবধানতার সাথে ডেটা কালেক্ট করতে হবে, প্রপার মেথোডোলজি ফলো করে, যেটা তোমরা যেমন তোমাদের রিসার্চের জন্য যে মেথোডোলজিটাকে ফলো করবা সেই ডেটা মেথোডোলজিটাকে ঠিকভাবে ফলো করতে হবে। পরবর্তীতে সেই ডেটাগুলোকেও ঠিকভাবে স্যাম্পলিং করতে হবে এবং স্যাম্পলিং এর পরে সেই ডেটাগুলোকে ঠিকভাবে এক্সেলে সাজাইতে হবে। তারপরে যা কি বাকি জিনিসপত্র কোডের খেলা। কোড তুমি ইউটিউবে সার্চ দিলেও কোড পাবা, তুমি তারপরে হচ্ছে গুগলে সার্চ দিলেও কোড পাবা, ইভেন চ্যাট জিপিটিতে সার্চ দিলেও কোড বের করে দিবে। তুমি যদি বলো যে আমি আহ, কি বলে সিআরডি অ্যানালিসিস করতে চাই, ও তোমাকে কোড জেনারেট করে দিবে, ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিবে, তাতেও কাজ হয়ে যাবে। এটা আহামরি কিছু না, কিন্তু আমাদের আর এর বেসিকটা বুঝতে হবে। এই পর্যন্ত কারো সমস্যা আছে? আমি আর এর বেসিকে যাওয়ার আগে এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলো। ভাই এখানে র্যান্ডম নাম্বারটা ইউজ যে করলাম আমরা, র্যান্ডম নাম্বারটা আসলে কি কাজে ইউজ করবো ভাই? ওই যে আমাদের র্যান্ডম, আমরা যে আমরা এটা তো এটার ভিতর যদি আমাদের কোনো বায়াসনেস না থাকে, এই জন্য আমরা একটা র্যান্ডম নাম্বারের যে লিস্ট, এটার একটা সিরিয়াল ধরে নিয়ে নিছি যাতে আমাদের এখানে কোনো বায়াসনেস না থাকে। এখানে যে তুমি হ্যাঁ র্যান্ডম নম্বরের লিস্ট কোনটা আবার ভাই? ওই যে একটু আগে গুগলে দেখাইলাম না, সার্চ দিয়ে র্যান্ডম নাম্বারের লিস্ট। ও আচ্ছা, ওখান থেকে যে কোনো একটা বেছে নিব। যে কোনো একটা চার্ট নেবা, সেই চার্টের একটা সিরিয়াল ধরো, এই চার্টটাই যদি আমি ওপেন করি, কতক্ষণ ওপেন হবে কি জানি, এই ধরো এই একটা চার্ট, এটার এই একটা না একটা সিরিয়াল ধরে আমি নাম্বার নিয়ে নিব। বুঝছো জিনিসটা? কোন সিরিয়াল ভাই? সিরিয়ালটা বুঝতেছিলাম, মানে এখানে তো অনেকগুলো আছে একসাথে ভাই। তোমার মানে যে কোনো একটা সিরিয়াল টার্গেট করো, তুমি এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, যে কোনো র্যান্ডম নাম্বার একটা মানে সিরিয়াল। যে কোনো একটা র্যান্ডম নাম্বার সিরিয়াল নিয়ে ওটা সবগুলা লিখবো, তাই তো? হ্যাঁ, ওইটার সবগুলা তুমি করবা, একটা র্যান্ডম নাম্বারের লিস্ট নিবা, ওইটা যা ইয়া থাকবে সেটার মধ্যে তুমি মনে করো যে ওইটাকে জাস্ট ফলো করে র্যাঙ্কিং করবা, তারপরে তোমার ট্রিটমেন্ট গুলাকে ওইভাবে অ্যালোকেটেড করবা। কিন্তু এই র্যান্ডম নাম্বারটার এই কারণেই নেই যাতে আমাদের কোনো বায়াসনেস না থাকে। আমি ওই যে বললাম না, আমার স্যাম্পলিং এর টাইমে এটা যেন কনভেনিয়েন্স স্যাম্পলিং না হয়ে যায়, মানে আমার ইচ্ছা মতো স্যাম্পলিং যাতে না হয়ে যায়। এই যে ভাই এইখানে র্যাঙ্কিং করার ক্ষেত্রে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনোটা ফলো যে করবো কোনো নাকি? একটা যে কোনো একটা ফলো করো, অ্যাসেন্ডিং হোক ডিসেন্ডিং হোক। আর এইটার ক্ষেত্রে যে সিকোয়েন্সিং করতেও যে কোনো একটা ফলো করো, 1 2 3 অথবা 1 2 3 4, যে কোনোটা, কিন্তু যে কোনো একটা ফলো করতে হবে। এখানে কোনো বায়াসনেস, কোনো কনভেনিয়েন্সের কাজ করা যাবে না। এই পর্যন্ত ক্লিয়ার সবার যা বলছি? কি ভাই? জি ভাই। ওকে, দেন আমি এখন আর এর বেসিকে চলে যাই। আর এর বেসিক কেন বোঝা জরুরি, নইলে ওই যে তুমি ওই যে কোড কি নিলাম, কোড না নিয়ে কোড রান হচ্ছে না কেন, কোড রান করতে যে এই প্রবলেম ওই প্রবলেম, এইসব প্রবলেম গুলা যাতে না হয়, এজন্য আর এর বেসিক জানতে হবে। যে W3 স্কুল, এখান থেকে আর এর ফুল বেসিকটা তোমরা পড়বা। আমি লিংক দিয়ে দিচ্ছি তোমাদেরকে গ্রুপে, আচ্ছা একটু পরে দিয়ে দেবো না, ক্লাস শেষ হওয়ার পরে। এখান থেকে পড়বা, এটা আর এর বেসিক শেখার জন্য একটা খুব ভালো জায়গা। ঠিক আছে, আর এর এই টিউটোরিয়ালটা এটা বেসিক শেখার জন্য, আমি তোমাদের প্রত্যেকটা ধরে ধরে বুঝাই দিচ্ছি। তারপর তোমরা বাসায় বসে এগুলা প্র্যাকটিস করবে, এগুলো প্রত্যেকটা যা যা আছে যা দেখবা সেগুলো আর এর মধ্যে ফেলায়া চেক করবা। ঠিক আছে, আমাদের এগ্রিকালচারের কাজের জন্য এই 4টা মাস্ট, এই 4টা লাইব্রেরি
ggplot আমাদের গ্রাফ বের করার জন্য, agricoliটা হচ্ছে আমাদের crd rcbd যাই অ্যানালিসিস করার জন্য এই প্যাকেজটা লাগবে। আর read, এটা তো শাকিল ভাইয়া বলছিল যে এটা ডাউনলোড করতে। হ্যাঁ, তো এইটা csv ফাইলস রিড করার জন্য, আর এটা হচ্ছে এক্সেল ফাইল রিড করার জন্য। এই কয়টা আমাদের যদি ইনস্টল থাকে দেন প্যাকেজ ইনস্টল করে নেব, যদি না থাকে, আর যদি থাকে দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট লাইব্রেরিটাকে লোড করে নিলাম। ঠিক আছে, যে লাইব্রেরি কটা লোড করে নিচ্ছি। যাই হোক, এখন আমরা বেসিকটা নিয়ে কাজ করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আর এর ইন্ট্রোডাকশনে যাই। এটা তো কিছু না, এটা লাগবে না। আর স্টার্ট করলাম, এর ভিতর কি আছে দেখি। এটা হচ্ছে ইনস্টলেশন। যাই হোক, সিনট্যাক্সে যাই। সিনট্যাক্স আর আর এর হচ্ছে এগুলা হচ্ছে, এটাকে কি বলতেছি, এটা হচ্ছে তোমার কোড, মানে কি বলবো, কোটের মধ্যে আমরা যখন কোনো টেক্সট লিখি, টেক্সটগুলা যখন লিখি, মানে কোনো নাম বা কোনো কিছু লিখি, সেটাকে আমরা কোটেশনের মধ্যে ঢুকাই। যেমন এটা হ্যালো ওয়ার্ল্ড লেখা বা যাই হোক, নাসিফ হোক, হাবিবা হোক, যাই যে কোনো নাম, এটা আমরা কোটেশনের মধ্যে লিখবো। কোটেশনের মধ্যে না লিখলেও রিড করতে পারবে না। আর নিউমেরিক গুলো তো আমরা জাস্ট ডিরেক্টলি নিউমেরিক আকারে লিখি। আর কোনো নাম্বার যদি আমরা ক্যালকুলেশন টাইপের লিখি, যে ডিরেক্টলি এরকম লিখলেই রান করলেই হয়ে যায়। আমি দেখাই এগুলা। ধরো এইটাই আমি কপি করি, কপি করে রানে নিয়ে যাই, আরে নিয়ে গেলাম। আমি যদি শুধু এটা লিখি, এটা আমি যদি রান করতে চাই, দেখবা কিছুই আসবে না, এরর আসতেছে, দেখছো, আনএক্সপেক্টেড সিম্বল। কিন্তু এটা যদি আমি এটার মধ্যে দেই, তাহলে এটাও প্রিন্ট করবে, দেখছো, এটা প্রিন্ট করছে, দেখছো, ক্লিয়ার, বুঝছো তোমরা? আমরা যদি কোনো টেক্সট লিখি, টেক্সটটাকে আমরা যদি ইসের মধ্যে ইনকর্পোরেট করতে চাই, সেইটা হচ্ছে এরকম করব। বিশেষ করে যে কোয়ালিটেটিভ ডেটা নিয়ে যখন কাজ করব, ওখানে তো নাম নিউমারিক ভ্যালু নাই, তখন আমাদেরকে ওই টেক্সট রিলেটেড অনেক কিছু অ্যাড করতে হইতে পারে, তখন ওগুলাকে আমার এইভাবে লিখতে হবে। আর নিউমেরিক জিনিসগুলো কি, ধরো 5 6 7 এরকম রাখি, তো এগুলো আমি রান করলে এগুলো এইভাবেই প্রিন্ট করবে, দেখছো, ডিরেক্টলি প্রিন্ট করছে এভাবে নাম্বারগুলো। আমি যদি কোনো যোগ বিয়োগ করি, 5 + 5, অথবা হচ্ছে ধরো 9 - 8, এটা রান করি, দেখো নর্মাল ক্যালকুলেশন, এই যে 5 + 5 10, 9 - 1 8 - 1, নর্মাল ক্যালকুলেশন। এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো লাগে না, মানে কোনো কোড করা লাগে না এই টাইপের ক্যালকুলেশন করতে গেলে। আচ্ছা, এরপরে চলে যায়, এটা হচ্ছে সিনট্যাক্স গুলা, তোমরা বুঝলা। টেক্সট রিলেটেড কাজগুলো কি করতে হবে, নাম্বার হলে আমরা জাস্ট ডিরেক্ট নিউমেরিক ভ্যালু অ্যাড করতে পারি, আর ইয়া হলে এইভাবে। আচ্ছা, কমেন্টে চলে যাই। কোনো কিছু যখন আমরা কমেন্ট হিসাবে লিখি, ওই যে বললাম যে কোনো আমরা জাস্ট মনে রাখার জন্য, যেমন এই দেখো, আমরা এইটুক জিনিস কি করছি, আমরা সিনট্যাক্স বোঝানোর জন্য, সিনট্যাক্স বোঝানোর জন্য এটা করছি। সিনট্যাক্সটা আমরা রান করব না, এটা জাস্ট বোঝার জন্য। তো এটাকে আমি সামনে যদি হ্যাশ দিয়ে রাখি, তখন এটা জাস্ট একটা কমেন্ট হয়ে আছে। জাস্ট আমি এই কাজটুকু কি জন্য করছি, সিনট্যাক্স বোঝানোর জন্য, এই কারণে আমি এটা কমেন্ট লিখে রাখলাম। ঠিক আছে, তো এখন আমি যদি এইটুকু পুরাটা নিয়ে রান করি, তাহলে দেখবা এই সিনট্যাক্স ওয়ার্ডটা রান হয়নি, বাকিগুলা রান হবে। যেমন হ্যালো ওয়ার্ল্ড রান হয়েছে, এই যে এটার কারণে, বুঝছো, এরকম। সিনট্যাক্স যেটা আমি হ্যাশ দিয়ে লিখবো, সেটা কখনোই রান হবে না, সেটা কখনোই রান হবে না। এটা শুধু কমেন্ট করার ক্ষেত্রে আমরা ইউজ করব। এরপরে চলে যায় ভেরিয়েবলসে। ভেরিয়েবলস দুই রকম, একটা হচ্ছে নিউমেরিক, আর একটা হচ্ছে টেক্সট রিলেটেড, যেগুলো আমরা ধরছি সেটা। হ্যাঁ, তো আমরা ভেরিয়েবল হচ্ছে আমি সেট করলাম যে নামগুলা হবে নেম আর এজ গুলা হবে এজ। আমি ধরো এইটাকে কপি নিই, এইটা কেন করছে সেটা তোমরা জানো, যে এই যে ডেটাটাকে আমি এইটার মধ্যে ইনপুট করছি নেমের ভিতরে। এটা আমি আরো একটা জিনিস দেখাবো তোমাদেরকে।
নেমের মধ্যে কি আছে, শুধু জন নামটা আছে। আমি যদি এটাকে রান করি তাহলে নেম জন এটা দেখাচ্ছে, নেমের মধ্যে জন এই ওয়ার্ডটা আছে। এখন আমি চাই এর মধ্যে অনেকগুলা নাম থাকুক, তাহলে এটাকে আমি যদি কম্বাইন করতে চাই তখন আমরা সি ব্যবহার করি, সি সি ব্র্যাকেট, তারপরের মধ্যে এগুলো অ্যাড করব নামগুলা, জন কমা, তারপর ইনভার্টেড কমা, তার মধ্যে ধরলাম তন্ময়, তারপর কমা, ইনভার্টেড কমা, এরপরে দিলাম হচ্ছে ধরো হাবিবা, তারপরে দিলাম হচ্ছে ধরো নাসিফ। এই এটাকে ব্র্যাকেটের মধ্যে দিই। তার মানে এখন আমি এটা বুঝাইলাম যে নেম, এই নেমের মধ্যে নেম হচ্ছে একটা ভেরিয়েবল যেটা কিনা বোঝাচ্ছে এই সবগুলা নাম, এই সবগুলা নাম এই ভেরিয়েবলের আন্ডারে। এই ডেটা, এটা একটা নিয়ম, এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডেটা। সরি, এটা ওদিক চলে গেছে। কোয়ালিটেটিভ ডেটাগুলো আমি কিসের ভিতরে ইনপুট দিয়ে দিলাম, নেমের মধ্যে। এখানে তুমি এই সাইনটা ব্যবহার করলেও হবে, ইকুয়াল সাইন ব্যবহার করলেও হবে, নেম ইকুয়াল সি, এটা দিলেও হবে, আবার এইভাবে দিলেও হবে, গ্রেটার দেন ড্যাশ। এটা আমি এটা রান করি, নেমের মধ্যে এগুলা সব ঢুকে গেছে। এজ, এর ভিতরে কি আছে, 40। আমি এর মধ্যে ধরো এটা না রাখবো না, আমি সি দিলাম কম্বাইন করার জন্য, ব্র্যাকেট 40, মানে জনের বয়স 40 ধরো, আমার বয়স ধরো 31, হাবিবার বয়স ধরলাম হচ্ছে আমি 21, নাসিফের বয়স ধরলাম ধরো 19, এরকম দিয়ে দিলাম। তার এখন কি হলো, এইটা এজটা রান করি, কি প্রবলেম, কন্ট্রাস্ট তাও দিচ্ছে না, কোন একটা প্রবলেম আছে, দেখতে হবে। এজের মধ্যে ওগুলা আসছে, কিন্তু কিছু এরর হয়েছে, এররটা দেখবো না পরে। আচ্ছা, আমি পরে সামনে চলে যাই, ডেটা টাইপে চলে যাই। ডেটা টাইপ একটু আগেই দেখাই দিচ্ছি নিজে নিজে। নিউমেরিক ইন্টিজার টাইপের ডেটা দেখো, যে 1 লিটার, 55 লিটার। তারপর কমপ্লেক্স ডেটা, ক্যারেক্টার টাইপের হলে যে কি করছি, যে কোনো কিছু লিখতে চাইলে, কোনো কিছু, ওই যে ওয়ার্ড হোক অথবা কোনো সেন্টেন্স, আমি যে ডেটা হিসেবে যদি যাই, সেটা হচ্ছে ক্যারেক্টার বলতেছি আমরা, টেক্সট যেটাকে বলতেছি, সেটাকে ইনভার্টেড কমার ভিতর রাখতে হইতেছে। আর লজিক্যাল ডেটা কি, যে ট্রু অর ফলস, এই টাইপের লজিক্যাল ডেটা, এই যে ডেটা টাইপ বুঝাইছে আর কি। ভাই ক্যারেক্টারের ওইখানে ফলস লেখছে, লজিক্যালের ক্ষেত্রে ফলস, এগুলো হবে না? হবে, কিন্তু ফলসটা আমি যদি ইয়া হিসেবে, টেক্সট হিসেবে চিন্তা করি, তাহলে এইভাবে লিখতে হবে। বুঝতে পারছি ট্রু ফলস লিখলেও আমার এইভাবেই লিখতে হবে, মানে এই ইয়া দিয়ে লিখতে হবে। না না, সরি, লজিক্যাল হলে আমি ট্রু, এই দেখো দেখো এইখানে দেখো, আমি যদি ইনভার্টেড কমার ভিতরে লিখি তাহলে এটা লজিকে চলে যাবে না, এটা ক্যারেক্টারে চলে যাবে। আর যদি শুধু ইনভার্টেড কমা ছাড়া লিখি তাহলে কিন্তু এটা লজিক্যাল হবে। এই যে এভাবে দেখাচ্ছে, আমি এক্স কে ধরলাম কি নিউমেরিক ডাটা, ধরো এক্স ইকুয়ালস টু এইটা, তারপরে এক্স ইকুয়ালস টু 1000 লিটার, এইভাবে আমাকে ডিনোট করে দিতে হবে যে এই জিনিসটা হচ্ছে এইটা, এক্স মানে এইটা, ওয়াই মানে এইটা, জেড মানে এইটা, এইভাবে আমাকে ধরাই দিতে হবে।
ভাই লেস দেন অর ইকুয়াল যে সাইনটা আছে ওটার পরিবর্তে কি আমরা ইকুয়াল সাইন সবসময় ইউজ করতে পারবো? হ্যাঁ পারবা, ইকুয়াল দিয়েও এটা ই করে। দেখি এটাতে চালাই দেখি, এটার ইকুয়াল বানাই দিই। বুঝছো, ইকুয়াল দিলেও কাজ হয়। আর ম্যাথ দেখাই দিছি, যে যোগ বিয়োগ। স্ট্রিং কি জিনিস দেখাই। ধুর, এই দেখো, নট ইকুয়াল বোঝায় হচ্ছে এইভাবে, ইকুয়াল বোঝায় এইভাবে, কোনো কিছু একদম ইকুয়াল, এক্স ইকুয়ালস টু ওয়াই, এটা বুঝাইতে গেলে এইভাবে দেখায়। আর নট ইকুয়াল দিলে এইভাবে, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন হতে পারে অথবা সমানও হতে পারে। এরকম লজিক্যাল ক্ষেত্রে আমাদের এই যে ইফ এলস এই টাইপের যদি আমরা কোনো লজিক্যাল কাজ করতে যাই দেন এটা লাগবে। এটা আমাদের এগ্রিকালচারে কখনো লজিক্যাল কাজ হয় না এরকম, এটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হোক বা ডেটা সায়েন্স রিলেটেড যারা কাজ করে, ফিজিক্স কাজ করে, ওদের এইসব ইয়াগুলা লাগে, এই লুপ গুলা, এগুলা ওদের লাগে মেনলি, আমাদের আসলে এগুলি লাগে না। কোন লুপ গুলা ভাই? এই যে হোয়াইল লুপ, ফর লুপ, মানে লজিক্যাল ও এটা আচ্ছা আচ্ছা এইসব। ভাই, এই লুপ গুলো তো মনে হয় আমরা কি অ্যালজেব্রা ছিল যে ওই অ্যালজেব্রায় পড়ছিলাম, হ্যাঁ আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা। ম্যাথমেটিক্যাল জিনিসপত্র গুলা এইসব, এইগুলা ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং এই টাইপের যারা কাজ করে তাদের এগুলা লাগে, এগুলো আমাদের লাগে না। আইসিটি তে পড়ছিলাম। হুম হুম হুম। এগুলো দেখাইছি তোমাদেরকে ওখানে বসে বসে একটু সময়, যে কিভাবে সি দিয়ে কিভাবে ই করে, নাম্বার গুলো এটার মধ্যে অ্যাড করছে, এগুলো আমরা এখান থেকেও দেখতে পারি। ট্রাই ইট ইউরসেলফে গেল, আর আর তে যদি নাও যাই তাও এখান থেকে দেখতে পারি। দেখো এটা আমি যদি রান করি তাহলে এটা এখানে কি দেখো ওয়েবসাইট না একটা, মানে আর অপারেট ওয়েবসাইট। করার মতো একটা ওয়েবসাইট না? হ্যাঁ হ্যাঁ ওই রকমই করেই বানানো, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এটা তুমি টিউটোরিয়াল দেখে দেখে এখানে রান করে করে দেখতে পারবা এই কোড গুলাকে, যে আসলে কিভাবে এটাই তো ভালো, দেখাচ্ছে। প্র্যাকটিসের জন্য ভালো এটা। হ্যাঁ প্র্যাকটিস আর আছে, আর এর মধ্যে প্র্যাকটিস করো তাহলে আরো ভালো। এই জিনিসগুলো এখানে কপি করে নিয়ে যাও, ধরো কপি করলাম, এই আর এর মধ্যে নিয়ে যে জাস্ট এখানেই রান করে দিলাম। এই যে এটা ইজ এ ভেক্টর অফ নিউমেরিক্যাল ভ্যালু, প্রিন্ট নাম্বারস। হ্যাঁ এগুলো আমরা জাস্ট কমেন্ট রান করে দিছি, যে রান হয়ে গেছে, নাম্বারগুলো প্রিন্ট হয়ে গেছে। এই হ্যাশট্যাগ দেওয়া যেগুলো এগুলো তো কমেন্টসই। কমেন্টস, হ্যাঁ। আচ্ছা ম্যাট্রিক্সে যাই। দেখো ম্যাট্রিক্স তো বুঝি আমরা, রো কলামে সাজানো কতগুলো ডেটাকে। ধরো আমরা তিনটা রো চাই, দুইটা কলাম চাই ম্যাট্রিক্সে। আর ডেটা কি কি দিছি দেখো, ডেটা দিছি 1 2 3 4 5 6। হ্যাঁ, আর এটাকে জাস্ট আমরা ডিনোট করছি দিস ম্যাট্রিক্স নাম দিয়ে, এটা দিছি। ধরো এটাকে আমি জাস্ট রান করি, কিভাবে এটাকে ওরা মার্ক করলো নাম এখানে। দেখো এটা একটু ভালো করে বুঝো, দিস ম্যাট্রিক্সটা আমি যা ইচ্ছা তাই লিখছি, আমি এটার নাম তন্ময়ও দিতে পারি। ধরো এটা তন্ময় দাম দিলাম, তন্ময়। আমি তন্ময়ের মধ্যে এই ম্যাট্রিক্সটাকে অ্যাড করব। ম্যাট্রিক্সে কি 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 আমি ওকে ইনফরমেশন দিলাম, একটা লিখলাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স না লিখলে এটা ম্যাট্রিক্স আকারে সাজাবে না, এই ম্যাট্রিক্স লিখতেই হবে, নইলে ও ম্যাট্রিক্স আকারে সাজাবে না। ডেটা কি দিছি 1 2 3 4 5 6, রো কয়টা, n রো লিখতে হবে, কমা দিয়ে n রো ইকুয়ালস টু 3, n মানে নাম্বার, এই যে নাম্বারগুলোকে আমি কিভাবে কয়টা রোতে সাজাবো, তিনটা রোতে দুইটা কলামে। ধরো তো আমি ম্যাট্রিক্সটাকে কিসের ভিতর ঢুকাইলাম, তন্ময়ের মধ্যে, কিন্তু
তন্ময়ের মধ্যে ঢুকাইলে প্রিন্ট করতে হবে তো তন্ময়, তো দিস ম্যাট্রিক্স প্রিন্ট করলে তো কাজ হবে না। দেখো দিস ম্যাট্রিক্স রান করলে কিছুই আসে না, এরর আসে। তন্ময়ের মধ্যে যখন আমি এটা দিয়ে দেব, আমার প্রিন্ট করতে হবে তন্ময়, তো এখানে শুধু তন্ময় লিখতে হবে। এখন তন্ময় আমি যখন প্রিন্ট করব তখন এই ডেটাগুলো পাবে। দেখো ম্যাট্রিক্সটা পাইছি। ক্লিয়ার জিনিসটা? আমি যে ওয়ার্ডটা বা যে জিনিসের মধ্যে আমি আমার ইনফরমেশন গুলা বা যেটাকে বলবো কি কমান্ড গুলা দিয়ে দেব, সেইটাকেই রান করতে হবে, অন্য কিছু রান করলে হবে না। ভাই ম্যাট্রিক্স আকারে তো হয় নাই। তোমার ওই রকম মানে এটা দেখানোর স্টাইলটা এরকম। আমাদের তো করার টাইম নাই যে ম্যাট্রিক্স আকারে কি এরকম এই বক্সের মধ্যে লেখাটা আসবে না। তুমি এটা বক্স কমপ্লিট করে রাখো যে তিনটা রো হয়েছে, দুইটা কলাম হয়েছে না, মানে ওদের দেখানোর স্টাইলটা তো এত সুন্দর না যে আমরা যখন অ্যানোভা বের করি, অ্যানোভা দেখতে খুব খ্যাত দেখায়, মানে আমরা যখন যেভাবে খাতার মধ্যে দেখি ওইরকম না। এখানে জাস্ট নিউমেরিক আকারে তোমাকে জাস্ট দেখাই দিছে, কোনো মতো দেখায় দেওয়ার মতো। এটা তোমার এটা দেখে ওইরকম ভাবে সাজায় নিতে হবে আর কি। এই যে তোমার তিনটা রো দুইটা কলাম আছে, এই ডেটাগুলোকে তো এইভাবে সাজাইছে 1 2 3 4 5 6 আকারে। এই ডেটা কয়টাকে এইভাবে সাজাই দিছে। আচ্ছা, এগুলো ওই ওদের লাগে, আমাদের লাগে না। এই যে দেখো এখন প্লটে আসি, প্লটে আসলে ভালো ভালো বুঝবা। দেখো এই যে প্লটে আমি জাস্ট দুইটা ডেটা দিছি, দেখো 1 and 3। এই প্লট 1 and 3 প্লটে এই এই যে জাস্ট এই এই বিন্দু এক্স এন্ড ওয়াই এক্সিসে এই জাস্ট বিন্দুটা বসাইছে। এরকম আমাদের যে ডেটাগুলো থাকবে সেগুলো যখন সাজাবো তখন দেখবা যে এখানে অনেকগুলা ইয়া হবে, অনেকগুলা ডেটা বসবে। যেমন এখানে দুইটা পয়েন্টকে ডিনোট করা হয়েছে, 1 8 আর 3 10। এটা হচ্ছে 3 10 আর এটা হচ্ছে 1 8 ডট। প্লটটা এইভাবে শো করবে। ধরো আমি এটা কপি করি, আর রান দিই, রান দিলাম, এই যে প্লটে দেখাচ্ছে। এই যে এই যে এটা হচ্ছে 1 3 আর এটা হচ্ছে 9 8, সরি 3 10। এটা কি এরকম দেখাচ্ছে কেন? এখন ক্লিয়ার। ওই যেটা ছোট জায়গাতে এই জন্য এরকম দেখাচ্ছে, জুম করছি পরে পুরো ক্লিয়ার দেখাচ্ছে। এই যে এটা 1 3, না এটা কি দেখাচ্ছে, আরেকটা ভাই 8 10 8 10। এই যে 8 10 1 দুইটা পয়েন্টকে এখানে প্লটের মধ্যে দেখাইছে। এরকম সব ডেটাগুলো প্লটে সাজানোর পরে যদি এটা দেখো যে এই সবগুলা একটা লাইনে অ্যালাইন করছে, তখন বুঝবা নরমাল ডেটা। স্ক্যাটার প্লট দেখি লাইন কি দেখি রকম দেখায়। এই যে লাইন, লাইন একটা লাইন কিভাবে করলো দেখো, প্লট 1 2, এই যে বিসর্গর মতো যেটা কোলন, কোলন ব্যবহার করলে বোঝায় এত থেকে এত। এক্সেল এর ক্ষেত্রেও তোমরা কিন্তু দেখছো, এক্সেলে যখন ফাংশন অ্যাড করছো তখন আমরা কোলন ব্যবহার করছি, তখন কত কোন সেল থেকে কোন সেল এটা ডিলিট করছে, একদম কত থেকে কত এটা ডিনোট করে, যে একদম 1 থেকে 10 পর্যন্ত এটা বুঝাইছে। টাইপ 1 দেওয়া কেন হলো, এটার যে মানে এটার ইয়াটা কতটুকু হবে, কতটুকু মোটা হবে বা কতটুকু চিকন হবে লাইনটা, কালার কেমন হবে সেগুলো দেখাবে। যে টাইপ 1, টাইপ 1 দেওয়ার কারণে হচ্ছে মানে একটা জাস্ট পয়েন্টে ইউজ করছে ওরা। আর হচ্ছে কালার দেওয়া হয়েছে ব্লু, এজন্য ব্লু কালার হয়ে গেছে। যে উইডথ বাড়াই দিছে দেখো, উইডথ LWD, এটা হচ্ছে লাইনের উইডথ বাড়ায় দেওয়াতে, 2 দেওয়াতে 2 পয়েন্ট দেওয়ার কারণে এটা মোটা হয়ে গেছে আরো। এখন এটা কি করছে দেখো, পয়েন্ট পয়েন্ট আকারে দেখাইতে বলছে, LCY দিয়ে দিছে, তখন 3 হয়ে গেছে। এখানে দুইটা লাইন দেখো,
লাইন 1 এর জন্য কি কি ডট কি কি পয়েন্ট ব্যবহার করতে বলছে, লাইন 2 এর জন্য কি কি পয়েন্ট ব্যবহার করতে বলছে, এটা দিয়ে দেওয়া হয়েছে। প্লট লাইন 1 টাইপ 1 কালার ব্লু, আর লাইন আরেকটার নাম দিছে কি লাইন্স লাইন 2 টাইপ 1 কালার রেড। দেখুন দুইটা লাইন দেখাইছে। যে কয়টা পয়েন্ট দেওয়া শুধু সেই কয়টা ডেটাকে ব্যবহার করেই লাইনগুলো তৈরি করছে। লাইন গ্রাফ ব্যবহার বানাইতে পারবা এইভাবে তুমি যেটা ইনপুট দিয়ে। ভাই টাইপ 2 দিলে কেমন হবে এটা? দেখি কেমন হয়। এটাকে রান করি, ধরো এটা হচ্ছে টাইপ 1টা কেমন হয় দেখি। এই যে টাইপ 1টা এরকম হয়েছে, জুম করি, টাইপ 2 দিয়ে দেখি। ধরো এখন রান করে দেখি কি হয়। প্লট টাইপ 2 ইনভ্যালিড, লাইন আসবে না, তাইলে টাইপ 1ই দেওয়া লাগবে লাইনের জন্য। টাইপ 1। হ্যাঁ, তো এগুলো আসলে কারা করছে? ওই যারা সফটওয়্যার তৈরি করছে, প্যাকেজ গুলো তৈরি করছে। এখন বইলো না যে এগুলা কেন হইতে হবে ভাই, এটি করতে গেলে আমাদের প্রোগ্রামার হওয়া লাগবে। আমাদের এটা ওরা আমি যা জিজ্ঞেস দিয়ে দিছে, করছিলাম শাকিল ভাইকে জিজ্ঞেস করছিলাম, উনিও সেম কথাই বলছে। হ্যাঁ মানে এটার পিছনের কারণটা কি সেটা বুঝতে গেলে প্রোগ্রামার হওয়া লাগবে। এই কোডগুলা কিভাবে কাজ করতেছে সেটা বুঝতে গেলে আমাদেরকে বলে দিছে যে এইভাবে ভাত খাইতে হবে ডান হাত দিয়ে, তো আমাদের কিছু করার নেই, আমাদের ডান হাত দিয়ে ভাত খাইতে হবে। আমাদের ক্রিকেট ব্যাট ধরাই দিছে, ব্যাটটা এইভাবেই বানাইছি, তুই কেন বললি যে ব্যাটের সাইজটা এরকম হবে? ব্যাটের সাইজ তো গোল হইতে পারতো, এরকম করা যাবে না। ব্যাটের সাইজ আমি এইভাবে বানাইছি, এইভাবে খেললে খেল না খেললে নাই, এরকম একটা অবস্থা। বুঝছো জিনিসটা? কারণ জিজ্ঞেস করা যাবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের ওই 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 হিসাবে এখন আমি যদি ওই রকম সায়েন্টিস্ট হই যে না ব্যাটের সাইজ এইভাবে না হয় গোল বানানো যায়, গোল বানাইলে ভালো করে খেলা যাবে, ওই জিনিসটা যদি আমি ওইভাবে করতে যাই তাহলে আমাকে ওই রকম নলেজেবল হইতে হবে, বা ওই পর্যায়ে ওই জায়গায় আমার কাজ করতে হবে। আমরা হচ্ছে ইউজার, আমরা হচ্ছে প্রোগ্রামার না। আমরা এইগুলার ইউজ করি, এই কারণে আমাদের যা দেওয়া আছে সেটা নিয়ে ইউজ করতে হবে, কিছু করার নেই। যাই হোক ভালো, এটা চেষ্টা করা যে টাইপ 2 দিয়ে দেখলাম কি হয়, কিন্তু বুঝলাম যে আসলে টাইপ 2 দিয়ে হবে না, কারণ আমাদেরকে এইভাবেই করতে হবে। এই দেখো এই যে এই ডেটাগুলা এক্স এর ডেটা, ওয়াই এর ডেটাগুলো এরকম রাখছে, প্লট এক্স এন্ড ওয়াই। একই প্লটের মধ্যে এই এক্স আর ওয়াই এর সমস্ত ডট মানে ডট যে নাম্বারগুলা সেগুলা বসাইতে বলছে, প্রত্যেকটা এখানে বসছে। এখন পাই চার্ট কিভাবে বানাবো দেখি। পাই চার্টে ওই যে এক্স কে ডিনোট করছে কয়েকটা নাম্বার দিয়ে, আর পাই তারপরে ব্র্যাকেট দিয়ে এক্স রান করছে। এটা একটা আমাদের কমান্ড, পাই লিখে এটা দেওয়াতেই পাইয়ের মতো বের হয়ে গেছে। দেখো আমি এই ডেটাটাকে নেই, ডেটাকে নিয়ে ধরো এটাকে ডেটাটা নেই, বার্স এর ভিতরে কি আছে, বার প্লট। আচ্ছা এইটাকে আমি রান করবো। দাও আমি এক্স কে ধরলাম এইটা, আর ওয়াই কে ধরলাম এইটা। এখন বার প্লটে ওয়াই ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে এই নাম্বারগুলা, আর এক্স এক্সিসে থাকবে নেম গুলা। তো এই কমান্ডটা এই কারণে দেওয়া যে এক্স এক্সিসে শুধু এই নেম টাইপের যে জিনিসগুলা সেগুলি থাকবে। আচ্ছা তাহলে আমি একটু রান করি, তাহলে কি আসে দেখি। এই যে বার প্লটটা আসছে, এক্স এক্সিসে এবিসিডি আসছে, আর আর এই ডেটাগুলো আসছে হচ্ছে ওয়াই এক্সিসে 2 4 6 8 এগুলো। এটাকে যদি পাই করতে চাই তাহলে কি হবে দেখি।
তাহলে আমি এটাকে কপি করলাম, দেখি এটা রান হয় কিনা। EIE হওয়ার কথা, হ্যাঁ হয়েছে, বুঝছো, এটা পাই হয়ে গেছে, পাই প্লট তৈরি হয়েছে। আমি এখন হিস্টোগ্রাম বের করি, HIST, হিস্ট, তারপরে হচ্ছে এটা, আরে এই যে হিস্টোগ্রাম বের হয়েছে, এই ডেটাগুলো ব্যবহার করে হিস্টোগ্রাম বের করছি। এরকম কিছু কমান্ড আছে, হিস্টোগ্রাম করলে হিস্ট, পাই বের করলে পাই, বার বের করতে গেলে বার প্লট, এরকম। মানে এই কমান্ড গুলো তোমাদের জানতে হবে। হিস্টোগ্রামের ক্ষেত্রে ভাই, হিস্টোগ্রামের ক্ষেত্রে ভাই ওই যে নাম্বার ABC গুলো নিচ্ছে না ভাই, শুধু নাম্বার হ্যাঁ, নিচ্ছে। ওগুলা নিচ্ছে না। কমান্ড গুলা জাস্ট জানো যে কমান্ড কোনগুলা লাগলো, আমাদের গ্রাফ কোনগুলা যা লাগবে সেটা ইয়া করার জন্য। আমরা সামনে দেখি আসবে মনে হয় হিস্টোগ্রাম আছে কিনা, এখানে তো নাই। এই যে কালার যদি আমি চাই, এই যে কালার রেড, COL, এই কমান্ডটা হচ্ছে কালারিং করার জন্য। ডেনসিটি বোঝানোর জন্য দেখো, ডেনসিটি 10 দিয়ে দিছে, এই যে দাগ 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 হয়েছে। উইডথ, এই যে আমি যদি উইডথ আরো বাড়াইতে চাই, 1 2 3 4 দিয়ে দেওয়ার কারণ কি? উইডথে সম্ভবত যে যতগুলা ইয়া যাবে তত বাড়তে থাকবে, এই জিনিসটা কমান্ড করছে মনে হয়। নর্মাল উইডথ একটা পয়েন্ট দিলে এরকম হতো না, 1 2 3 দেওয়ার কারণে সম্ভবত যতগুলি পয়েন্ট, যতগুলি গেছে তত আস্তে আস্তে বড় হয়েছে বা মোটা হয়েছে। বড় হওয়াটা তো না, বড় হওয়াটা তো এই ডেটার উপর ডিপেন্ড করে, আর এটা হয়েছে মোটা হয়েছে, 1 2 3 4 যত গেছে তত মোটা হয়েছে, সম্ভবত এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে স্ট্যাটিস্টিক্যাল ইয়ার বিষয়টা যে দেখাইতে চাইছিলাম, মিন মিডিয়ান মোড, মিনিমাম ম্যাক্সিমাম পার্সেন্টাইল, ওগুলাতে আসি এখন। এগুলা যে আমাদের ডেসক্রিপটিভ ইয়া ছিল, স্ট্যাটিস্টিক অ্যানালিসিস। ডেটা সেট নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদের যদি নিজস্ব ডেটা না থাকে, তাহলে আমরা প্র্যাকটিস করব কিভাবে? সেটার জন্য এই যে এমটি কার্স নামের একটা ডেটা, এটা বিল্ট ইন ডেটা দেওয়া আছে আর এর মধ্যে প্র্যাকটিস করার জন্য। আমি যদি এইটাকে রান করি, এই ডেটাগুলো অটোমেটিকলি এখানে রান করবে। দেখো, আমি এটাকে ক্লিন করে দিই, এই যে এমটি কার্স রান করলাম, চলে আসছে, দেখছো ডেটাগুলো। এখানে লিখি, এখানে এখানে লিখে রান করি, এই যে ডেটাগুলো দেখাচ্ছে। এই ডেটাগুলো বিল্ট ইন, মানে এর ভিতরে ডিফল্ট ডেটা, এগুলো ইনপুট করা জাস্ট তোমাদের শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য। এগুলো হচ্ছে নাম, কোন গাড়ি, বিভিন্ন গাড়ির নাম, এগুলো বিভিন্ন ডেটা দিয়ে রাখছে। হর্স পাওয়ার কোনটা, কোন গাড়ির কত হর্স পাওয়ার, ওয়েট কত, যাই হোক অনেকগুলো ডেটা দিচ্ছে। আমরা এই ডেটাগুলো নিয়ে ইউজ করে কাজ করে দেখি কি করা। যেমন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, এটা বের করব। এখানে একটা বিষয় দেখো, আমি এটা রান করলে ভালো করে বুঝবো। এখানেই দেখাই কোনটা নিচে, দেখো আমার, এটাকে রান করব, এটা কেটে দিই তো। এই জায়গাটা একটু ভালো করে দেখো, আমি এমটি কার্সের ডেটাগুলো কিসের ভিতর ঢুকাইছি। এটাকে আমি ডেটা কার্স না দিয়ে ডেটাই লিখি, যে ডেটাকে আমি ডিনোট করলাম
যে এটার মধ্যে এমটি কার্সর এই ফুল ডেটাটা এই ডেটার মধ্যে থাকবে। এটাকে আমি এখন এটাকে ই করে দিই, রান করে দিলাম। তাহলে ডেটার এই ডেটা লেখাটার মধ্যে এমটি কার্স ঢুকে গেছে, এমটি কার্সরের সমস্ত ডেটা ঢুকে গেছে। এখন আমি চাচ্ছি ম্যাক্সিমাম ডেটা, ম্যাক্সিমাম জানতে, ম্যাক্সিমাম নাম্বার কিসের, এই যে ডেটা আছে এমটি কার্সে, এই এমটি কার্সের যেটা কিসের এইচপি মানে হর্স পাওয়ারটাকে আমি ই করছি, যে আমি শুধু চাই হর্স পাওয়ারের এই কলামের মধ্যে যত মার্কস যত নাম্বারগুলো আছে ডেটাগুলো আছে হর্স পাওয়ারের ভিতরে, শুধু সেগুলোর মধ্যে হাইয়েস্ট নাম্বার ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেটা জানতে চাই। এখন দেখো আমি যদি এই হর্স পাওয়ার না জানতে চাই, যে এইটা জানতে চাইতাম বা এটা জানতে চাইতাম, কোনটা জানতে চাই সেটাকে আলাদাভাবে ডিনোট করে দিতে হয় যে আমার কোন কলামের ডেটা জানতে হবে। সেই কারণে আমরা এই যে ডলার সাইনটা ব্যবহার করছি। এই ডলার সাইনটা ব্যবহার না করলে ও কিন্তু বুঝবে না আসলে কোন কলামের ডেটা আমাকে নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতে হইতেছে। তো আমাদেরকে এটা জানাই দিতে হবে। ডেটা বলতে বোঝাচ্ছে এই সব ডেটাগুলা যেটাকে আমি আগে থেকে দিয়ে রাখছি। তো এই ডেটার মধ্যে এই ডলার সাইনটা দিয়ে বোঝাচ্ছি যে এই কলামটা ধরো এইচপি, এইচ মানে হর্স পাওয়ারের মধ্যে যে কলামটা আছে এই মাঝখানের এই কলামটা, সেই কলামটা। তো আমি এই ম্যাক্সিমাম ডেটাটা একটু দেখি। 335 335 হচ্ছে এই কলামের মধ্যে এইচপি এর মধ্যে যে কলামের মধ্যে যে ডেটাগুলো আছে তার মধ্যে 335 হচ্ছে হাইয়েস্ট নাম্বার, এই যে এইটা 335। মিনিমাম কোনটা সেটা আমি রান করব। এখন একটা বিষয় দেখো, মিনিমামের মধ্যে আমি ডেটা কার্স লিখে এইচপি লিখে রাখছি, এটা কেন রান করবে না জানো? কারণ এই ডেটা কার্স বলে কোনো কিছুকে আমি বুঝাই দেই নাই ওরে যে ডেটা কার্স বলে কিছু আছে। আমি তো এটা লিখছি ডেটা, তো আমি এখানে ডেটা না লিখলে এটা আসলে রান করবে না, ও কিছু বুঝবে না যে আসলে কি আছে। আমি মিনিমামটাকে আমি রান করি, তাহলে দেখো যে 52 52 হচ্ছে মিনিমাম। এই এইচপি এর মধ্যে যতগুলো ডেটা আছে তার মধ্যে এটা মিনিমাম। এখন আমি যে অ্যাভারেজ করতে চাই, AVERAG অ্যাভারেজ, অ্যাভারেজ করি, তাও ওই যে আমি এটা যদি বলি ডেটা ডেটা নিচে এই যে দেখো ডেটাগুলা কিভাবে, আমি ডেটাগুলা যদি আলাদাভাবে সুন্দরভাবে দেখতে চাই তো ভিউ লিখবো, VIEW ভিউ ডেটা দিলাম, এটা রান করি। এই দেখো ডেটাগুলাকে আলাদাভাবে একটা বক্স আকারে দেখাই দিচ্ছে তোমাকে, ঠিক আছে? এখন এই যে ছোট থেকে বড় আকারে দিচ্ছে, আমি আবার এটা টিপ দিয়ে বড় থেকে ছোট আকারে সাজায় দিব। এই যে ডেটাগুলাকে এইভাবে সাজায় দিছে, তুমি এখানে ডিরেক্টলি সব ডেটাগুলা দেখতে পাবা পাশের এইটার মধ্যে। আচ্ছা এখন এভারেজ, ডেটা এভারেজ আমি শুধু এইরকম দেই তাহলে ওর বুঝবে না, ওকে আমাকে বুঝাই দিতে হবে ডলার সাইন দিয়ে যে আমি কি চাই, এইচপিটা চাই, ধরো এইচপিটা চাই, রান করব। সরি এটা, এই দেখো এভারেজ ফাংশনটাই ও পাইতেছে না, কারণ আমি এটা ইনস্টল করাই নাই। তাহলে আমার ইনস্টল করতে হবে, প্যাকেজে যাই, ইনস্টল এভারেজ, রে ভাই এই ফাংশনটা কোন ইয়ার ভিতরে আছে কে জানে, দেখতে হবে পরে কোন এটা কিসের ভিতরে ফাংশনটা, এটা দেখতে হবে। আজকে এটা আমি ইনস্টল দিছি নতুন ইয়াটা ভার্সনটা, এই জন্য সব চলে গেছে। আমার পুরান ভার্সনটা থাকলে ভালো হতো, ওখানে সব ছিল, অনেক কিছুই নাই। এই কারণে প্রবলেম গুলো হইতেছে, টুকটাক যে প্রবলেম গুলো দেখতেছে না এই কারণে হইতেছে, প্যাকেজ নাই এই কারণে, প্যাকেজ ইনস্টল করতে হবে। দেখি মেন মিডিয়ান মোড আছে কিনা। ভাই, আমাদের তো প্যাকেজ গুলো ইনস্টল করতে এরকম অনেক টাইম লাগবে ভাই। ওই যে ধরা খাইলে তখন ই করবা। মিনের জন্য কমান্ড কি, মিডিয়ানের জন্য দেখি একটু দেখি কি কি আছে। মিডিয়ানের জন্য মিডিয়ান, আর মোডের জন্য
মিন মিডিয়ান মোড কি, এটা কি জানো তোমরা? মিন কি আর মিডিয়ান কি আর মোড কি মনে আছে? জি ভাই জানি। আচ্ছা, মোড হচ্ছে যেটা হচ্ছে সব থেকে বেশি নাম্বার, মানে যে একটা ধরো এই যে 3.440 এইটা সব থেকে বেশি বার আসছে। মোট তো প্রচুরক প্রচুরক, মানে সবচেয়ে বেশি প্রচুর বার যেটা দেয়। কোনটা বেশি আসে, হ্যাঁ। মিডিয়ান হচ্ছে মধ্যক, মানে মধ্যক। মিডল, মিডল মানটা। আর হচ্ছে মিন হচ্ছে অ্যাভারেজটা। গড়। হুম। ও, এই কারণে অ্যাভারেজ আসে না, এটা মিন ভাই। এখন আস, এই যে এটা মিন। এইচপি এর যে ইয়াটা, এইচপি এর ভিতর যত ইয়া আছে মানে সেটার আমাদের মিন। কমান্ডটাই ভুল ছিল ভাই। কমান্ডটা বলছিল, হ্যাঁ, ভুলে গেছিলাম। যাক, মেডিয়ান, এই যে মেডিয়ান ডলার ব্র্যাকেট, সাইন দিতে হবে না ভাই, ডলার সাইন? হ্যাঁ ডলার দিতে হবে, আগে ডেটা লিখবো তারপর ডলার লিখবো, তারপর এইচপি। এটা রান করলে তখন মিডিয়ানটা দেখাবে 123, এভাবে আর কি। পার্সেন্টাইল কি আছে দেখি, পার্সেন্টাইলে পার্সেন্টেজ আকারে বের করা, এই দেখো। 0.75% মধ্যে কত আসবে কোয়ার্টাইলটা, সেইটা বোঝানোর জন্য হলে আমি এইভাবে মেনশন করে দিছি এখানে, সি দিয়ে 0.75 লিখে দিছে। এটা মানে এটা পার্সেন্টেজ বোঝানোর জন্য, এই জন্য শুধু স্পেসিফিক 75% এর কোয়ার্টাইলটা দেখাচ্ছে। আর যদি আমি শুধু ওইটাকে না দেই তাহলে সবগুলা দেখাবে 0%, 25%, 25%, প্রথম কোয়ার্টাইল, কোয়ান্টাইল আর কি, কোয়ান্টাইল, ফার্স্ট কোয়ান্টাইল, সেকেন্ড কোয়ান্টাইল, থার্ড কোয়ান্টাইল, এইভাবে আমি মেনশন না করে দিলে শুধু ওইটা দেখাবে। প্রথম মানে ফার্স্ট 25% এর মধ্যে কত ওয়েট, এটা কিন্তু ওয়েট, এটা ওই ওই ডেটার মধ্যে ওজন যেটা সেটা নিয়ে কাজ করছে। এইচপি লিখে দিলে এইচপি গুলা, এইচপি ডেটা গুলা আসবে। ঠিক আছে, আমি কপি করি। হুম, তো শুধু ডেটা, ডেটা কাটস না, তাই আমি এটা কেটে দিলাম। এই যে দেখো, জাস্ট এই প্রত্যেকটা কোয়ান্টাইলের জন্য ইয়াটা আছে। আমি যদি স্পেসিফাই করি, সি দিয়ে ব্র্যাকেট দিয়ে 0.25 দিলাম ধরো, এখন এই 225 এ যেটা আসবে সেটা আসবে, 25%। দেখছো? এখন সামারি দেখি, একদম সরাসরি, এত বারবার লেখার তো টাইম নেই। সামারি, সামারি, ডেটার সামারি দেখবো। ডেটা, টোটাল ডেটাটার সামারি দেখি কি আসে দেখি। এই দেখো, এই ডেটার এমপিজি, সিওয়াইএল এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ইয়া ছিল না? এই দেখো, এমপিজি, সিওয়াইএল, ডিআইএসপি, এইচপি, কোনটা দিয়ে কি বুঝেছে আমি জানি না। এটা ওয়েট আর এটা হর্স পাওয়ার, এটা দিয়ে বুঝতেছি গিয়ার, যাই হোক এই এটা প্রত্যেকটার কি আলাদা ইউনিট আলাদা ভাই, সামারি ইউনিট? দিয়েছে। এটা এক একটা ভেরিয়েবল, মানে এই গাড়িগুলার, এটা এটা কি মাইল পার কি কিছু কিছু হ্যাঁ একটা ভাই, তো বুঝাচ্ছে, এটা আমি এটা জানি না। ইউনিটই হয় ভাই। আহ, এটা এটা ইউনিট না ভাই, এটা ইউনিট না। এটা হর্স পাওয়ার দিয়ে ইউনিট ঠিক আছে, কিন্তু আমি এটা আপাতত ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি। এই গাড়িটার এই মানে এই ভেরিয়েবল, এইটা একটা ভেরিয়েবল, এগুলো একটা ভেরিয়েবল, মানে প্রত্যেকটা ডেটার জন্য এই ডেটা গুলাকে ব্যবহার করতেছি, ইউনিট গুলাকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি। ঠিক আছে? তো এই যে ইয়াটা, এই কলামে যত ডেটা আছে সব ডেটার সামারি বের করেছে, মিন, মিডিয়ান, মোড, মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, মিডিয়ান, যা আছে সবকিছু একবারে বের করে দিছে। দেখছো সামারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে এসডি, স্ট্যান্ডার্ড এরর বের করতে গেলে এসই, এইভাবে এই কমান্ড গুলো ব্যবহার করতে হয়।
আমি জাস্ট কিভাবে আর আর গুলা কাজ করতেছে, এই কমান্ড গুলা কিভাবে কাজ করতেছে সেটা তোমাদেরকে বুঝাইলাম। কারণ আমরা যখন কোড গুলাকে কপি পেস্ট করব, আমি যে কোড গুলা ব্যবহার করব আমার এক্সপেরিমেন্টের জন্য, সেই কোড গুলো কিভাবে কাজ করে, আমার ভুল ত্রুটি, আমি কোডগুলো রান করতে যেয়ে কোনো সমস্যায় পড়লে এই জিনিসগুলো যদি আমি বুঝতে পারি, আমি যদি বুঝতে পারি যে আমার এখানে প্রবলেম হয়েছে, এখানে প্রবলেম হয়েছে, সেই কারণে সেই কারণে এটা দেখাইলাম তোমাদেরকে, এই আর এর বেসিকটা। এই বেসিকটা না জানলে আসলে বোঝা যায় না যে কোথায় কি হইতেছে। আর স্টুডিওটা এই কোডগুলাকে নিয়ে কিভাবে কাজ করে সেটা আমি একটু টুকটাক দেখানোর চেষ্টা করলাম তোমাদের। আশা করি নেক্সট ক্লাসে যখন তোমাদেরকে সিআরডি বা আরসিবিডি এর ক্লাসগুলো নিবে শাকিল ডেটা দিয়ে, তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না বুঝতে। এতদিন তোমাদের কষ্ট হচ্ছিল না ওরা ভাই যখন শাকিল বোঝাচ্ছিল? ভাই আমাদের বেসিকটা যেটা আছে না ওইটা শুরুতে দেয় নাই আর কি, এর জন্য আমার হুম, বুঝতে অসুবিধা হয়েছিল। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের কিছু, আমি জাস্ট দেখলাম যে ও এই দুইটা এটা স্কিপ করে গেছে এই বেসিকটা। আমি কিভাবে আরটা কাজ করে এই জিনিসটা আমি তোমাদের এই কারণে দেখাইলাম। আর ও বেসিক, ও কিছু বেসিকের জিনিস দেখাই দিছে তোমাদেরকে, কিন্তু আরো বোঝা উচিত, এই জন্য আমি এটা তোমাদেরকে দেখাইলাম আজকের ক্লাসে। সো এই ক্লাসটা থেকে যা শিখলা, আশা করি আগামী ক্লাসে আর এর মধ্যে তোমাকে সিআরডি আর আরসিবিডি কিভাবে অ্যানালিসিস করতে হয় ডেটা দিয়ে সেটা শাকিল দেখাই দেবে আগামী দুইটা ক্লাসে, ভাই দুইটা এটা তো ক্লাসে দেখাইছিল আমাদের, শাকিল ভাই দেখাই না দিছে। দেখাইলো, ও, সিআরডি দিয়ে দেখাইলে তো ভালো। দেখাইছিল মনে হয়। আর আর সিআরবিডি যেটা, ওটা মনে হয় ইয়া ভাই দেখাইছিল, ওই যে লাস্ট ক্লাস যে নিল না, পুরো ক্লাস তো শেষ হয় নাই। হ্যাঁ হ্যাঁ ও, হ্যাঁ, তাহলে মেহেদি তাহলে কি নাম শাকিলকে জানি। বলবো আরসিবিডি তোমাদের দেখাইতে, এবং আরসিবিডি দেখানোর পরে ওটা অ্যানোভা টেনোভা বের করে পরবর্তীতে ডিএমআরটি টেস্ট অথবা এলএসডি টেস্ট করে দেখাবে। কারণ আমাদের সিগনিফিকেন্ট টেস্ট করতে হবে না, যে ধরো যেটাগুলা, ধরো আমি কোনো অ্যাপ্লিকেশন করছি সেটার সিগনিফিকেন্ট কোনটা কি ওইটা বোঝাতে গেলে আমাদের তো ওই ডিএমআরটি অথবা এলএসডি টেস্ট করতে হয়। তো ওই সিগনিফিকেন্সের এই টেস্টটা দেখাই দেবে একবারে, তাহলে বুঝে যাবা। তাহলে তুমি দেখবা যে তোমরা যখন তোমাদের ডেটাগুলোকে নিজের মতো সাজায় নিবা, তখন ওই ডেটাগুলা ইউজ করে সেম ওইরকম কমান্ড দিয়ে দিয়ে নিজের থিসিসের নিজেই ডেটা অ্যানালিসিস করে নিতে পারবা। ইজি। কিছু বেসিক জিনিস তো তোমাদের এক্সেলে দেখাইছি আমি, যে অ্যাটলিস্ট ছোটখাটো গ্রাফ যেগুলা, ওগুলার জন্য তো আর এর দিকে যাওয়ারই দরকার নেই, আমি দেখাই দিছি না তোমাদের আর এক্সেল এর ক্লাসে। তো এক্সেলে কিছু গ্রাফ করে নেবা, আর বাকি কাজ হচ্ছে এই আর দিয়ে করে নেবা। আর এসপিএসএস ও তোমাদেরকে দেখাবে, সিআরডি আর সিবিডি কিভাবে এসপিএসএস এ কাজ করায়। কিন্তু এসপিএসএস এর ক্লাসের আগে এসপিএসএস ইনস্টল করো, ওটা ইনস্টল না করলে হবে না, ওটা ইনস্টল করে নিও। হ্যাঁ, ওই ক্লাসে কি আমাদের সাথে সাথে প্রোগ্রামিং করতে হবে এরকম? আহ, চেষ্টা করো একসাথে কাজ করার, ও ডেটা দিয়ে দিবে, ওই ডেটা দিয়ে দিলে ওই ডেটা নিয়ে কাজ করার, ও যখন করবে ওই সেম কাজগুলো তোমরা করো। কারণ করতে গেলে তো প্রবলেম ফেস করবা, তখন ওকে বলতে পারবা যে ভাই আমার এটা হইতেছে না, কেন হইতেছে না, তখন ও বলে দিতে পারবে। ও, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাইনি, এক্সেলে এ দেখো যে ডেটাগুলা আমি কিভাবে লিখছি। ধরো ডেটা ঢাকা, এই যে ঢাকার যে ডাটাগুলো আমি করছিলাম মৌমাছি রিলেটেড, তো এইটা কিভাবে লিখছি দেখো, ডেটা আন্ডারস্কোর খুলনা এভাবে লিখছি। তুমি কেন যদি এরকম তোমার কেন ভাই? এইভাবে না লিখলে এই আর ওটাকে পড়তে পারে না। তুমি ধরো তোমার এক্সেল শিটে নাম মানে নেম লিখে রাখছো, মানে এক্সেল শিটের নামটা লিখে রাখছো ডাটা স্পেস খুলনা, মানে স্পেস দিয়ে রাখছো, স্পেসটাকে ওরা রিড করতে পারবে না, আর তখন এটা লোড নিবে না, তখন মনে মনে করবা যে কোনো প্রবলেম। তো এই কারণে আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর দিয়ে সব যাই লিখবা তোমার ওই ওই এক্সেল শিটের নামে, এক্সেলে ইভেন কি তোমার ভিতরে যে এই যে দেখো আমি কলামের মধ্যে নাম্বার ড্যাশ বক্স, এই যে তোমার সরি এই যে আন্ডারস্কোর বক্স এভাবে লিখছি। মানে কোনো স্পেস ইউজই করা যাবে না, স্পেসের না, বদলে কোনো স্পেস আন্ডারস্কোর। ইউজ করতে পারবে না, আন্ডারস্কোর ইউজ করবা। মানে আন্ডারস্কোর না দিলেও কিন্তু রিড করতে পারবে না। এই দেখো তুমি ধরো এই তোমার এইটার নাম ডেটা খুলনা দেওয়া, তো ডেটা খুলনা ধরো রিড করছে, কিন্তু এই কলামের মধ্যে যে নাম্বার স্পেস বক্স থাকে
তাহলে নাম্বার স্পেস বক্সের এই ফুল কলামটাকেও পড়তে পারবে না, বুঝছো? এই জন্য নাম্বার আন্ডারস্কোর বক্স এভাবে করে তোমাদের ভাই ডেটাগুলোকে এই সাজাবা। ডাটাগুলা কি এমনি এমনি জেনারেট করে নাকি কালেক্ট করছেন ভাই? এগুলা ওই যে ইয়া আছে ইয়ার, এটা হচ্ছে কি বলে, শাখাত স্যারের ডেটা, তার তার ও রিসার্চের। এই আর কি। তো এটা বলতে ভুলে গেছিলাম, কারণ রিড করতে হলে কোনো স্পেস থাকা যাবে না। হুম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ।